কি হলো, কলেজ যাবে না? এখন তো ছাড়ো। চলেন না আজ লং ড্রাইভে যাই। তোমার মাথা, আজে বাজে চিন্তা ছাড়ো, নামো গাড়ি থেকে। এক প্রকার ঝাড়ি দিয়ে গাড়ি থেকে নামালাম, ভাড়া চুকিয়ে কলেজে ঢুকলাম। তিতলি পাশাপাশি হাঁটছে, উদ্দেশ্য প্রিন্সিপালের রুমে যাওয়া। আপনাদের কলেজটা অনেক সুন্দর। জানি আমি। আপনি আস্ত একটা ঘাট তেরা মানুষ। সেটা সবাই বলে। আমার কিন্তু রাগ উঠতেছে। তাতে আমার কি আসে যায়? আপনাকে আমি পরে দেখে নিব, এখন কিছু করব না। দেখো, আপনি আসলেই খারাপ। আমার মতো এত সুন্দর মেয়ে আপনার পাশে হাঁটছে, কই একটু হাসি মুখে কথা বলবেন, তা না করে ঝগড়া করছেন আমার সাথে। ওই সুন্দরী কোথায়? আমি তো দেখতেছি না। কি আমি সুন্দর না? কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ বুলিয়ে দেখলাম হাত পায়ে মোজা, লম্বা একটা বোরকা পড়ছে। বাপরে, এত ঢেকে ঢুকে কলেজে আসবে তা তো কল্পনাও করিনি। তবে ওকে বোরকায় বেশ সুন্দর লাগতেছে। কি দেখেন এমন করে? একটু আগে তো বললেন সুন্দর না আমি। তোমার পেছনে ওই বোরকাওয়ালিটাকে দেখছি, অনেক সুন্দর লাগছে আজ থাকে। কই দেখি তো। মাথাটা ঘুরিয়ে দেখলো তার পেছনে কোনো মেয়েই নেই। দেখতে হবে না, চলো স্যারের রুমে। এক প্রকার হাতটা ধরে টেনে নিয়ে গেলাম প্রিন্সিপালের রুমে। রুমে ঢোকার আগে, স্যার তো বুড়ো। প্রেম করবে নাকি তার সাথে? না, ছি। তাহলে উনি বুড়ো সুন্দর দিয়ে তোমার কি এসে যায়? কিছু না, এমনি। স্যার আসতে পারি? আরে আয়ান, ভেতরে আসো, বসো। জি স্যার, কেমন আছেন? ভালো। মেয়েটাকে চিনলাম না। স্যার, ও হচ্ছে তিতলি, ওসি আসাদ আঙ্কেলের মেয়ে। ও, আমি সব ঠিক করে রাখছি আয়ান। মামুনি, তুমি এই পেপারগুলোতে সাইন করে দাও। একটা ফাইল এগিয়ে দিল তিতলির কাছে। তিতলি স্যারের হাত থেকে ফাইলটা নিয়ে সব জায়গায় সাইন করে দিল। সব কাজ শেষ করে বের হয়ে আসার সময় অধিক খাতির যত্ন করে তিতলিকে বাইরে পাঠালো, কারণ ওসির মেয়ে বলে কথা। স্যারের রুম থেকে বের হয়ে, তিতলি তোমার ক্লাস ওদিকে, চাইলে আজকে থেকে ক্লাস করতে পারো। হাতের ইশারা করে ওকে ক্লাসে দেখিয়ে দিলাম। ক্লাসে স্যার ছিল এমন সময়। আজকে ক্লাস করব না, আমি আপনার সাথে পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখব। এই মেয়েকে নিয়ে অনেক সমস্যায় আছি। প্রিন্সিপালের রুমে থেকে বের হয়ে দ্রুত হাত জড়িয়ে ধরলো। আর এখন যেটা বলছে মোটেও মানতে পারছি না। সেই কবে ক্লাস করছে ঠিক মনে নেই, এই প্রথম। আমার ক্লাস ফাঁকি, পড়াশোনা ফাঁকি, সবকিছু কেমন যেন আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি রিয়াকে বলছি ও তোমাকে ঘুরিয়ে দেখাবে, আর আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, যেতে হবে আমাকে। অনেক পড়াশোনা করেছেন তো, এবার না হয় আমার জন্য একটু কম করেন। আর ছেলে মানুষের এত পড়াশোনা করার কি প্রয়োজন? আপনি যদি রাজি থাকেন, আমি আব্বুকে বলে চাইলে আপনাকে চাকরি দিতে পারি। এই মেয়ে বলে কি সে নাকি আমাকে চাকরি দিবে? সত্যি কথা বলতে চাইলে দিতে পারো, তা 100% সত্য, কারণ ওর বাবা ওসি, সেই সাথে অনেক পাওয়ারও আছে, সরকারি মানুষ বলে কথা। তবে ও আমাকে চাকরি দিবে এটা শুনে কিছুটা রাগ হলো। বড় বড় চোখ করে কি দেখেন? কত লোক এসে আব্বুর পায়ে পড়ে কান্না করে শুধু একটা চাকরি দেওয়ার জন্য। আর আমি খারাপ বললাম কি? বেকার বসে থেকে কি হবে? আমার আব্বু আবার বেকার ছেলেকে তার মেয়ের হাতে কখনো দিবেন না। তোমার কথা বলা শেষ হলে ক্লাসে যাও, এত বকবক করো কেন? তোমার বাবার চাকরি আমার দরকার নাই। যদি প্রয়োজন হয় আর কি, অগ্রিম অফার দিলাম। তোমার অগ্রিম অফার তোমার কাছেই রাখো, ক্লাসে যাও। এই মেয়ে যতক্ষণ পাশে থাকবে বকবক করেই যাবে। দ্রুত এখান থেকে পালাতে পারলেই চলে। তাই ওর হাত ধরে ক্লাসে নিয়ে গেলাম। স্যাররা ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। ও গিয়ে পেছনে একটা মেয়ের সাথে বসলো, আর আমি ওখান থেকে আমার ক্লাসে চলে আসলাম। ক্লাসরুমে দেখি স্যার ক্লাস নিচ্ছে। স্যার আসবো? আজ এত লেট কেন? তুমি তো সবার আগে ক্লাসে উপস্থিত থাকো। ওই একটু কাজ ছিল স্যার, এখন যদি ঢুকতে দিতেন তাহলে পায়ের ব্যথা থেকে একটু বেঁচে যেতাম। আচ্ছা যাও, গিয়ে সিটে বসো। স্যারের অনুমতি পেয়ে ক্লাসে প্রবেশ করলাম। পেছনে গিয়ে তিনজন এমনভাবে গেড়ে বসছে, ওই শালাদের সরাইতে গিয়ে আমার হাঁপানি ছুটে গেছে। এরপর কোনো রকম টেবিলের কোনায় একটু করে বসলাম। ভাই, হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত, পাহিজলামি না করে চেপে যার একটু। মেয়ে নিয়ে যখন ভাব দেখিয়ে চলে যাচ্ছিলি তখন মনে ছিল না আমাদের কথা? আরে ও আমার স্টুডেন্ট, আর তোরা পরিচয় হোসনি হবি আর কি। সে কোথাও তো আর পালিয়ে যাচ্ছে না। সেটা আমরাও জানি, তোকে পিছন থেকে এত ডাকার পরও ফিরে তাকাসনি কেন? কই শালা, আমি তো তোদের একটারও আওয়াজ শুনিনি। শুনবি কেমনে? পাশে যে মেয়ে ছিল। মাপ চাই ভাই, আর মেয়ে করিস না। ও আসলে তোদের সাথে পরিচয় করিয়ে দিব। তোর কষ্ট করতে হবে না, আমরা জানি কি করতে হবে। ক্লাস শেষ করে বারান্দায় চারজনে মিলে আড্ডা দিচ্ছিলাম। রিয়া কোথা থেকে এসে কলার ধরে শূন্যের উপর তুলে ফেললো। দেওয়ালে পিঠ লাগানো, আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। মেয়েটার এত শক্তি আসলো কেমনে? চোখে মুখে যেন রক্ত ঝরছে, আগুনের ন্যায় আমার সামনে যেন ধাউ ধাউ করে জ্বলছে। ওর এমন চাহনি দেখে ভয়ে ভেতরে ঠান্ডায় জমে যাচ্ছি। রিয়া, ব্যথা পাচ্ছি, ছাড়।
রিয়া ছেড়ে দিয়ে হাতটা ধরে টানতে টানতে এক সাইডে নিয়ে গেল। এমন জোরে টেনে নিয়ে যাচ্ছে মনে তো হচ্ছে কোনো ষাঁড়কে জোর জবরদস্তি করে টেনে হিঁচড়ে নিয়ে এখনই জবাই করবে। হয়তো আমিও ওই ষাঁড়ের মতো আজ জবাই হব। কি অপরাধ করলাম কে জানে। মেয়েটা রাগ উঠলে সামনে কাউকে না পাইলে আমার ওপর এসে ঝাড়ে। আমি তো আর কিছু বলতে পারি না। কিছু বলতে গেলে তখন দেখা যায় যার সাথে ঝগড়া করেছে তার রাগ মায়ের সব আমার উপর এসে পড়তেছে। তাই চুপচাপ সহ্য করে নেই। টানতে টানতে ক্যাম্পাসের পাশে একটা বট গাছে নিয়ে গেল। ওই মেয়ে কে হয় তোর? বাম হাতে আমার ডান হাত চেপে ধরে ডান হাতে দিয়ে এবার শাসাতে লাগলো। কে আবার? আমার বাড়িওয়ালি আর কি। তাই বলে ও যা ইচ্ছা তাই করতে দিবি নাকি তুই? এ আবার কি করলো? শুধু হাতটা ধরলো, এর বেশি কিছু না। পেতনি তুই কি ভাবলি তোকে ছেড়ে দিব? দেখ এবার কেমন করি। মনে মনে হো করে হেসে উঠলাম। হাত ধরছে, ও তোর কাঁধে মাথা রাখছে, আর সারাটা পথ কত আলগা পিরিত, এগুলা কিছু না? না তো, আমার তো তেমন কিছু মনে হয়নি। তোর তো ভালোই লাগবে লুচ্চা। এটা বলে কান টেনে ধরলো। আরে ছাড়, তোর তো একটা বয়ফ্রেন্ড আছে, আমাকে বলছিস নাকি কিছু? বয়ফ্রেন্ডের কথা বলতেই ছেড়ে দিল, কারণ এই মুহূর্তে আমার থেকে বেশি অপরাধী, সেই হিসেবে চুপসে গেল। আসলে তোকে বলতে ভুলে গেছি, কিছুদিন হচ্ছে ওর সাথে পরিচয় হয়েছে। ভালো তো, আমরা কে? আমাদের বলবি কেন? সত্যি বলতে ভুলে গেছি তোকে বলতে, প্লিজ ক্ষমা করে দে। সর, এত ঢং করতে হবে না। তোর বয়ফ্রেন্ড নিয়ে থাক, আমি আমার গার্লফ্রেন্ড খুঁজতে থাকি। আমি ওকে কোনো কথা বলতে না দিয়ে যেই না চলে আসতে যাব, পেছন থেকে হাত ধরে ফেললো। আয়ান শোন না। না, তোর কোনো কথা শোনার সময় নাই। তুই তো আমার ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড হচ্ছে, তোর তো খুশি হওয়ার দরকার, রাগ করতেছিস কেন? কেন রাগ হচ্ছে ওটা তো আর তোকে বলা যাবে না, বললে হয়তো ফ্রেন্ডশিপটা থাকবে না। আচ্ছা বল, কি বলবি? রিয়ার কথা শোনার জন্য দাঁড়াইছি, এমন সময় একটা মেয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। হাই মিস্টার হ্যান্ডসাম, আমি আয়রা। আমার দিকে হাত বাড়িয়ে দিল। মেয়েটার কথা শুনে কিছুটা খুশি হলাম। যাক, ওটা বাইরে প্রকাশ না করে। আমি আয়ান, কিছু বলবেন নাকি? আপনাকে ওই দিন এত করে জিজ্ঞেস করলাম কোন ইয়ারে, আপনি কিছুই বললেন না, না বলে চলে আসলেন। দাঁড়িয়ে বা কি করব? আর আমি কোন ইয়ারে, ওটা দিয়ে আপনি কি করবেন? অনেক কিছু। আমার আপনাকে ভালো লাগে, ফ্রেন্ড হতে পারি? রিয়া পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সবকিছু। অবশ্যই। চলেন ক্যান্টিনে এক কাপ কফি খাই। আজকে না, অন্য কোনো একদিন। ওকে, আপনার নাম্বারটা পেতে পারি? আমার নাম্বার আমি কাউকে দেই না, দুঃখিত। আচ্ছা, আপনার মোবাইলটা দেন। হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে নিল। নিয়ে আমার মোবাইলে ওর নাম্বার তুলে কল দিল। ব্যাস, নাম্বার নিয়ে বলল রাতে কল দিবে। এই মেয়েটা ভালো না, দেখছিস কেমন চুল, কিছু ওইদিকে কিছু এইদিকে, কিরকম মেকআপ করছে দেখছিস? সৌন্দর্য দিয়ে হবে, মনটা যদি ভালো হয় তাহলেই আমার চলবে। চলবে মানে? আমি থাকতে কখনোই ওই মেয়ের সাথে কথা বলতে দিব না। দেখা যাবে। তুই প্রেম করবি আমি চেয়েছে দেখবো নাকি? না, তুই প্রেম করবি না। তোর বয়ফ্রেন্ডকে গিয়ে শাসা, আমাকে শাসন করতে আসিস না। আমিও প্রেম করব, তোর যা ইচ্ছে কর। কুত্তা, আমি থাকতে তা কখনো হতে দিব না, দিব না, দিব না। আমি ওর থেকে ছুটে রিফাত, রিহান, রায়হানের কাছে গেলাম। যেতে দেখি ওরা রিহানের গার্লফ্রেন্ডকে সহ সাথে নিয়ে আড্ডা দিচ্ছে। কিরে, বেঁচে ফিরলি নাকি? আর বলিস না, পেতনি নিজে প্রেম করবে, তাই ভাবতেছি আমিও একটা করব। ভাইয়া, আপনি চাইলে আমার বান্ধবীর সাথে করতে পারেন। খারাপ না। নাম্বার লাগবে নাকি ওর? চাইলে নিতে পারেন। পরে নিব। বলি কি মেয়ে, আমার রুচি এতটাও নিচের দিকে যায়নি। ওদের সাথে বেশ খানিক আড্ডা দিলাম। আড্ডা দিয়ে এখন যাব বাইকের শোরুমে। যে করে হোক আজকে কিনবই। তাই তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ওদের বাই বলে চলে আসতে যাব, তখনই তিতলির আওয়াজ পেলাম। পেছন ফিরে দেখি তিতলি একটা মেয়ের সাথে আসছে। দুজনে আমার সামনে এসে দাঁড়ালো। কই যাচ্ছিলেন স্যার? একটু কাজ আছে। কেমন লাগলো ক্লাস? সে তো প্রতিদিনই করতাম, কেমন লাগবে আর? আমার মন তো সবসময় আপনার কাছেই পড়ে থাকে। গলায় হাড়ি দিয়ে একটু নড়ে চড়ে দাঁড়ালাম। পাশের মেয়েটা ফিক করে হেসে উঠলো। সত্যি বলছি স্যার। হয়েছে, তোমার আর সত্যি বলতে হবে না। ক্লাস শেষ, যেহেতু গাড়ি নিয়ে বাড়ি চলে যাও, আমার একটু কাজ আছে। না, আমি একা যেতে পারবো না, ভয় করবে। আগে যাওয়া আসা কেমনে করছিলে, এখনো সেইভাবে করো। আমি গেলাম। না, আমি আপনার সাথেই যাব। পাগলামি না করে বাড়ি চলে যাও, আমার যেতে অনেক দেরি হবে, আর আন্টিও চিন্তা করবে। আপনার সাথে থাকলে আম্মু চিন্তা করবে না। আর চলেন, কোথায় যেন যাবেন বলছেন? আমার থেকে এখনো তাড়াহুড়া বেড়ে গেছে। হাত ধরে নিয়ে যেতে লাগলো। আচ্ছা, এখন হাত ছাড়ো, সবাই কি ভাববে? আপনি তো ভয় পান কেন? কারো সাহস নেই আমাকে কিছু বলার। আমি এসে গেছি না, আপনাকে আর ভয় পেতে হবে না।
হয়েছে তোমার বকবকানি, চুপচাপ চলো। সারা পথে একটা আওয়াজও যেন তোমার মুখ দিয়ে বের না হয়। বক বক না, দেখবেন তো আমি কি করি। তুমি কি চিজ সেটা আমার থেকে ভালো আর কে জানবে। এখন চুপ করে থাকলে ভালো হবে। কলেজ থেকে বের হয়ে দুজনে হালকা কিছু নাস্তা করলাম। এরপর একটা ট্যাক্সি নিয়ে পরিচিত একটা শোরুমে গেলাম। কেমন আছেন হাসান ভাই? আমি যখন প্রথম ঢাকায় আসি, পড়ালেখার পাশাপাশি ওনার শোরুমে কাজ করতাম। ওই সময় থেকে ওনার সাথে ভালো সম্পর্ক। তবে ওনার এখানে বেশি দিন তেমন ছিলাম না, 1 মাস কি 2 মাস কাজ করছি। এতদিন পর কোত্থেকে উদয় হলে? আছি ভাই এখানেই। তবে পড়াশোনার কাজ নিয়ে ব্যস্ত থাকতে থাকতে কখন যে দিন শেষ হয়ে রাত হয় টেরই পাই না। আপনার কি অবস্থা? আগে বসো তো, পরে কথা বলছি। আরে ভাই এসব বাদ দেন, সময় নাই তেমন, একটা কাজে আসছিলাম। তুমি কাজ ছাড়া এখানে আসবে নাকি? কি লাগবে বলো। যেগুলো নিয়ে বসে আছেন ওখান থেকে একটা দরকার আমার। সমস্যা নাই, দেখো ভেতরে গিয়ে, সামনে শো দিছি, ওখানে ও আছে। আমি গাড়ি দেখতেই ভেতরে ঢুকতেছি, এমন সময় তিতলি। এই সময় কেউ এখানে আসে? আর বাইক নিয়ে কাকে ঘুরবেন শুনি? চলেন, আপনাকে বাইক নিতে হবে না। তোমাকে ছাড়া কাকে নিয়ে ঘুরবো আর? কথাটা একটু মজা করে বললাম, তবে তিতলি এত খুশি হবে কে জানতো। সত্যি? এখন চুজ করো একটা, দেখি তোমার কেমন পছন্দ। ও এদিক ওদিক কিছু সময় দেখার পর দেখলাম ব্ল্যাক কালারের একটা চুজ করলো, সুজুকি। বাইকটা আমার পছন্দ হয়েছে। গাড়ি দাম শুনে কিছুটা অবাক হলেও পরে দাম ঠিক করে টাকা দিয়ে গাড়ি শোরুম থেকে বের করলাম। আমি যাই, তুমি পরে আসো। যান, তবে আমার সাথে নেন। কথা বলতে বলতে ও বাইকে উঠে বসলো। উঠে পেছন থেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো। ওর জড়িয়ে ধরা দেখে একটু হকচকিয়ে উঠলাম। ওই এভাবে ধরো না, আমার শ্বশুরই লাগে, চাইলে কাঁধে হাত দিতে পারো। পারবো না, আমি আগে কখনোই বসিনি। জড়িয়ে না ধরলে যদি পড়ে যাই? পড়বে না, তুমি কাঁধে হাত দিয়ে ধরে। না, আপনি গাড়ি চালান। বেশি কথা বললে এখন যেটুকু গ্যাপ আছে ওটাও ফুল হয়ে যাবে। না থাক, বসো। বেশি তর্ক করলাম না, ওকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। পেছন থেকেও জড়িয়ে ধরলো। মাঝে মাঝে গাড়ি স্লো করার সময় ও শরীরের সাথে আমার পিঠ লেপটে যায়। ওর শরীরের সাথে যখন স্পর্শ হয় আমি তখন অন্য দুনিয়ায় পাড়ি জমাই। অন্যরকম এক অনুভূতি। বাড়িতে থাকতে বাইক চালাইলেও কখনো মেয়ে নিয়ে বাইকে উঠি। আমার জীবনে আজ প্রথম কোনো মেয়েকে নিয়ে বাইকে ওঠা। বাইকের সাইড গ্লাসে দেখতেছি ওকে পরীর মতো লাগতেছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, পুরো শরীর পর্দার আড়ালে। বাড়ির মধ্যে যে তিতলি থাকে ওটার সাথে আর আমার পেছনে বসে থাকা তিতলির মাঝে আকাশ পাতাল তফাৎ। ওর পর্দার ভেতরে চোখ দুটো কেমন যেন বারবার আকর্ষণ করছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। তিতলি পেছন থেকে নেমে, স্যার পেছনে এতবার তাকালে তো পরে অ্যাক্সিডেন্ট করবেন। তিতলি এটা বলে সুরসুর করে ও বাড়ির ভেতর চলে গেল। আমি ওর কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। মেয়েটা এত সময় ধরে তাহলে সব খেয়াল করছে। নিজের কাছে কেমন যেন লজ্জা লাগছে। কোন মুখে গিয়ে ওর সামনে দাঁড়াবো ভাবতেই গা শিরশির করছে। এমনিতে মেয়েটা হয়তো আমার প্রতি কিছুটা দুর্বল, তার উপর আজ আমি নিজে ওর দিকে তাকাচ্ছিলাম। সামনে কি অপেক্ষা করছে কে জানে। বাইকটা ভেতরে পার্কিং করে রুমে গেলাম। ফ্রেশ একটা গোসল দিলাম। রুমে শুয়ে আছি, মোবাইলটা হাতে নিয়ে তাকিয়ে দেখি সন্ধ্যা 6:35। সময়ও অনেক হয়েছে। আসার সময় যেগুলো খাইছি তাতেই পেট ভরপুর। হঠাৎ মনে হলো তিতলিকে পড়াতে যাইতে হবে। দরজা পর্যন্ত গিয়ে আবার ফেরত আসলাম। অনেক আলসেমি ধরছে, একটু শুয়ে থাকলে খারাপ হয় না। যেই ভাবা সেই ঘুম। কত সময় ধরে ঘুমাইছি জানি না। ঘড়ির অ্যালার্ম যখন বাজতে লাগলো তখন মনে হলো সকাল হয়েছে। প্রতিদিন সকাল 6টায় অ্যালার্ম দিয়ে রাখি, সেই হিসেবে বুঝলাম সকাল হয়েছে। বিছানার উপর বসলাম। মাথাটা একটু ব্যথা করছে, কারণ সন্ধ্যায় শুয়েছি আর এখন সকাল। একটু ফ্রেশ হয়ে জিমে গেলাম। এরপর কিছুক্ষণ ব্যায়াম করে চলে আসতে যাব, তখনই সামনে দেখি আসাদ সাহেব। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। কই গেছো এত সকাল সকাল? কোথা থেকে আসতেছো? সকালে উঠে একটু ব্যায়াম করতে গেছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? আমি তোমার মতো এদিক ওদিক কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। মাশাআল্লাহ, আপনার এই বয়সে যে ফিটনেস আঙ্কেল। আন্টি তো আপনার উপর মনে হয় পুরাই ফিদা। হবে না কেন, প্রেম করে বিয়ে করেছি তোমার আন্টিকে। বাপরে, আপনি তো দেখি মস্ত বড় খেলোয়াড়। আমার পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পথে, কপালে এখনো একটা মেয়েও জুটেনি। তোমার বয়সে থাকতে আমার ঘরে বউ ছিল, আর তুমি এখনো সিঙ্গেল পড়ে আছো। নসিব খারাপ হলে যা হয় আর কি। নতুন বাইক দেখলাম, এটা কখন নিছো? গতকাল লিসি। আচ্ছা আঙ্কেল আপনি থাকেন, আমার একটু তাড়া আছে। রুমে চলে আসলাম। ওনার সাথে প্রতিদিন কথা না হলেও উনি খুবই মিশুক। আন্টি ঘরে না থাকলে মাঝে মাঝে ওনার সাথে মজা করতাম, সেই দিক দিয়ে উনিও খুব ফ্রেন্ডলি। রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে কিছুটা ঠান্ডা হলাম। ক্ষুধাও লাগছে খুব বেশি। কোনোভাবে প্যান্টটা পরে কিচেনে গেলাম। ফ্রিজ খুলে দেখি তেমন কিছু নাই, কিছু ফলমূল আছে।
নিজে যদি কিছু না নি থাকবে কোত্থেকে। কিস খুলে একটা আপেল নিলাম। এরপর চেয়ারে বসে ল্যাপটপে কিছুক্ষণ কাজ করছিলাম। ভালো লাগছে না এসব, নতুন কিছু ট্রাই করতে হবে মনে হয়। চেয়ারটা ঠেলে আগের জায়গায় রাখলাম। উদ্দেশ্য এখন কলেজ যাব। আলমিরা খুলতেই চোখে পড়লো একটা পাঞ্জাবি। ঈদের সময় রিয়া গিফট করছিল। তেমন একটা পরা হয়নি না, কারণ আমার পাঞ্জাবি পরে আনইজি লাগে। কিছুটা সুতোর হয়, বেশ আরামদায়ক। ব্ল্যাক আমার ফেভারিট হলেও ওটা ছিল নীল রঙের। এক প্রকার হাই হুতা শেষ করে ওটা পরে নিলাম। ড্রয়ার খুলে চাবি, ব্যাগ সবকিছু নিয়ে নিচ্ছে। নেমে আসলাম। বাইক নিয়ে গেট দিয়ে যেই না বের হব, সামনে দেখি দুইটা পরি, না মানে রিয়া আর তিতলি। আল্লাহ, ওদের আরেকটু পরে পাঠাইতা, কি দোষ করলাম আমি? ওই আয়ান দাঁড়া, আমি যাবো তোর সাথে। আপু আপনি গাড়ি নিয়ে আসেন, আমি যাব স্যারের সাথে। তুমি তোমার ড্রাইভারকে বলো তোমাকে দিয়ে আসতে, তাহলে তো হয়। আমি যাই ওর সাথে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, উনি আপনাকে কলেজে নিয়ে আসবে। আমার একটু তাড়া আছে আজ। দুজনের একজনকেও নিতে পারবো না, তোমরা গাড়ি নিয়ে আসো। গেলাম আমি গাড়ি টান দিব, অমনি রিয়া এসে পেছনে টেনে ধরলো। ওই কুত্তা, তোরে আজকে আমি খাইছি। তোর এত বড় সাহস, তুই আমাকে ফেলে যাস? স্যার টান দেন তাড়াতাড়ি। আঙ্কেল আপনি আপুকে কলেজে নামিয়ে দেন। ড্রাইভারকে উদ্দেশ্য করে কথাটি বলল। আমি তিতলিকে নিয়ে গাড়ি টান দিলাম। ও পেছন থেকে শক্ত করে ধরে আছে। আমি চুপচাপ গাড়ি চালাচ্ছি। আমি চুপ করে থাকায় ও নিজে বলা শুরু করলো। স্যার কালকে পড়াতে যান নাই কেন? একটু ক্লান্ত লাগছিল, তাই আর যাইনি। আপনার খারাপ লাগছে? আমাকে বলেননি কেন? তেমন কিছু না, একটু খারাপ লাগছিল। একটু হোক আর বেশি, আমাকে একটা ফোন দিলেই তো আমি চলে আসতাম। ওই জন্য বলি নাই। আপনি আস্ত একটা কিপটা। কিপটা আমি কি করছি? বলতে পারবো না, আমার লজ্জা লাগে। তোমার ইচ্ছে। আজ এত সুন্দর করে সাজগোজ করার কারণ কি? কারোর সাথে দেখা করবেন নাকি? এমনি পড়ছিলাম, বিশেষ তেমন কিছু নাই। আপনাকে আজ যা লাগছে না, ইচ্ছে করছে বুকের ভেতর শক্ত করে জড়ায় রাখি। কথাটা একটু জোরে বলল। ও শেষের লাইনটা ছোট করে বলছে, তবে ওর মুখ কাছাকাছি হওয়ায় শুনে ফেলছি। ধন্যবাদ। আজকের পর থেকে এত সুন্দরভাবে সেজেগুজে আসবেন না। আগের মতো আনস্মার্ট ছেলে হয়ে কলেজে আসবেন। কি কারণে? আর তোমার কথা শুনবো কেন? তুমি আমার স্টুডেন্ট নাকি আমি তোমার স্টুডেন্ট? এত স্যার স্যার মারায়েন। আমার কথা না শুনলে কার কথা শুনবেন? আমি কারো কথাই চলি না, তাই কিছু বলেও লাভ নাই। সবার কথা বাদ, আমার কথা না শুনলে গলা টিপে মেরে দেব। তোমার হুমকিকে ভয় পাই নাকি? যেদিন ধরবো সেদিন বুঝবেন। আর কলেজে গিয়ে কোনো মেয়ের সাথে কথা বলবেন না, বিশেষ করে এই রিয়ানা টিয়া ওইটার সাথে। আমি আরো বেশি করে বলবো। আমার খারাপ চরিত্র বাইরে নিয়ে আসলে তখন পায়ে পড়ে কান্না করলেও ছাড় দিব না। হেসে নেন যত পারেন, আমার সময় আসলে তখন দেখাবো। চুপচাপ বসে থাকো, এত কথা বলো কেন? হালকা ধমক দিলেও ও আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তাই আমি নিজে চুপ হয়ে গেলাম, কারণ সামনে কলেজ, কেউ দেখতে নিশ্চিত ভাববে জামাই বউ। কারণ ওর বোরকা পরা আর আমি পাঞ্জাবি পরা। কলেজে না গিয়ে চলেন না, আজ কোথাও ঘুরতে যাই। তোমার পুলিশ বাবা দেখলে হাত পা ভেঙে মেডিকেলে দিয়ে আসবে। কিছু হবে না, চলেন না প্লিজ। না, আমি কলেজের আগে কোথাও ঘুরতে যাই না, সেটা বন্ধু বলুক বা অন্য কেউ। আমার মতো এত সুন্দর একটা মেয়ে আপনাকে অনুরোধ করছে, তার কি কোনো দাম নেই? না, নেই। আপনি একদম আনরোমান্টিক স্যার। পেছনে এমন একটা পরি বসে থাকলে সবারই তো ইচ্ছে করবে, কিন্তু তোমাকে নিয়ে গেলে উল্টো আমাকেই ক্ষতির মাসুল দিতে হবে। কি দরকার শুধু শুধু ওসির চোখ খারাপ হওয়ার? ধন্যবাদ প্রশংসা করার জন্য। আমার উত্তর শুনে চোখ লাল করে মুখ ফুলায় রাখছে, একদম আওয়াজই বের হচ্ছে না। দুজনে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতে দেখি নীরব ওর ছেলে পেলে নিয়ে গেটের সামনে বসে আড্ডা দিচ্ছে। প্রতিদিন কলেজে না আসলে ও যেদিন আসে সবাইকে নিয়ে বিরক্ত করিয়ে ছাড়ে। আর স্যাররাও তেমন একটা কিছু বলে না। আজকাল পাওয়ার আছে যার, রাজ্যেও তার। কথাটা মিথ্যা মনে হলেও ওটাই সত্যি। নতুন মালটা কেড়ে আজকে তো পুরাই হিরো হয়ে গেছিস, ব্যাপার কি? গাড়ি নিয়ে ঢুকতে ওরা রাস্তা আটকে দাঁড়ালো। তোর সাথে ঝগড়া করে মুড অফ করতে চাই না, পরে আসিস। নীরবের কথাটা খারাপ লাগলেও কিছু বললাম না, কারণ সকাল সকাল এসে কান্না মারপিট করতে ইচ্ছা করে, তাই ভাগ্যের উপর ছেড়ে দিলাম। নতুন গাড়ি নতুন মাল, আজকাল কলেজে কি ফ্যাশন শো আছে নাকি? ওই তোরা জানিস নাকি কেউ? ওর কথা শুনে সবাই হেসে উঠলো। দেখ, তোকে আবারও সতর্ক করে দিচ্ছি, ওই পচা ওয়ার্ডটা আর বলবি না। আমার মাথা খারাপ হয়ে গেলে একটারে ছাড়বো না। ও মাল শব্দটা নাকি? মালকে মাল না বলে কি বলবো রে? ওর মুখ থেকে কথা আর বের হতে দিলাম না, কলার ধরে মুখের সামনে নিয়ে আসলাম। আমাদের ঝগড়া দেখে কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে।
দেখ, তোর যদি এত ঝগড়া করতে ইচ্ছে করে তুই যেখানে আড্ডা দিস ওই ঠিকানা লোকেশনটা দে, ওখানে গিয়ে দেখা যাবে। সবার সামনে তোকে মেরে তোর মান ইজ্জত নিতে চাই না। আর ভালো যদি চাস তাহলে এখনই কেটে পড় সামনে থেকে। আরে তোরা শুনছিস, এ নাকি আমাকে মারবে, ও আমাকে ধমকায়। আরে কেউ থাকলে একটু বলে বুঝিয়ে দে নীরবকে। ওর কথা শুনে একজন এগিয়ে আসলো মারতে। আমি ওই কুত্তার বাচ্চার হাত ধরে পেছনে ঘুরিয়ে নিলাম। তোরা মনে হয় এমনিতে মেনে নিবি না, দেখা যাক কি হয় আজকে। হাতের ওই ছেলেটাকে ধাক্কা দিতে ও গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লো। আমি গাড়ি স্ট্যান্ড নামিয়ে নামতে গেলে পেছন থেকে তিতলি জড়িয়ে ধরলো। স্যার, আমি থাকতো আপনাকে কখনো মারপিট করতে দিব না, প্লিজ যায়েন না। কিছু হবে না, তুমি নামো। না, আপনাকে আমি যেতে দিব না, চলেন স্যার, এর কাছে বিচার দেই। তোমার স্যারে এদের কিছু করতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। ছাড়ো। 1 মিনিট গাড়িতে বসেন, আমি এক্ষুনি আব্বুকে ফোন দিতেছি, এরপর এসে সবগুলোর গণ ধোলাই দিবে। ও আমার ধমক শুনে না ভয়ে আরো শক্ত করে ধরে রাখলো। দরকার নেই আঙ্কেলকে বলার, ভাগ্যক্রমে বেঁচে গেলি, না হলে তোদের কি করতাম টেরি পাইতি না। আমি গাড়ি টান দিয়ে ওদের সামনে থেকে চলে আসলাম, তবে পেছন থেকে চিৎকার করে বলল, শেষবারের মতো ছেড়ে দিলাম, আমার ছেলেদের গায়ে হাত তোলা তোকে হারে হারে টের পেতে হবে। তিতলিকে সাথে নিয়ে আড্ডার দিকে যাচ্ছি, এমন সময় আয়রা এসে হাত ধরে হাতে বসলো। আপনি আমার ফোন রিসিভ করেন নাই কেন? আপনি আমাকে ফোন দিলেই তো ধরবো, না আসলে কেমনে ধরবো? ওই দিন তো ঠিক গেছিল ওই নাম্বারে, আপনি কিছু করেন নাই তো? ওই দিন আয়রা নাম্বার নিয়ে যাওয়ার পর আমি সুযোগ বুঝে ওর নাম্বার ব্লক লিস্টে ফেলে দিলাম। করলে হয়তো করতে পারি, এখন এত কথা বলার সময় নাই। আপনি আমার হাত ছাড়েন, আর কিছু প্রয়োজন হলে বলেন, না হলে সরে যাচ্ছি আমি। আপনার পাশে মেয়েটাকে? আমি তিতলির দিকে তাকিয়ে আছি, কি বলবো ওকে? স্টুডেন্ট বললে হয়তো আঠার মতো লেগে যাবে, তাহলে অন্য কিছু কি বলবো? আমার স্টুডেন্ট, আর কিছু? এত বড় মেয়ে আপনার স্টুডেন্ট হয় কেমনে? এত কিছু বলার সময় নাই, রাস্তা ছাড়ো। আপনি এমন করেন কেন? চলেন আজকে কফি খাবো। আমার ইচ্ছা নাই আজকে। না থাকলেও যেতে হবে। আয়রা আমার হাত ধরে এক প্রকার জোর করে টান দিয়ে নিয়ে যেতে লাগলো। এমন সময় তিতলি যেটা করলো, তুই স্যারের হাত ছাড়। আয়রার মুখের সামনে গিয়ে ওর দিকে তাকিয়ে দেখি রেগে ফায়ার। এত সময় ধরে তো খেয়াল করা হয়নি। তুই তুকারি করছো কেন? আমি তোমার সিনিয়র। আমার কাছে সিনিয়র জুনিয়র সবাই সমান। এখন তুই স্যারের হাত ছেড়ে সোজা এখান থেকে ভাগ। মুখ সামলে কথা বলো। তুমি আমাকে চেনো? তিতলি চুপ করো। আর আয়রা আজকে না অন্য একদিন যাব, আপনি এখন ঝামেলা না করে চলে যান। এমন বেহায়া মেয়ে অনেক দেখেছি স্যার। আর শোন, তুই আজকে থেকে স্যারের ধারে কাছেও ঘেসবি না, না হলে খবর আছে তোর। তোমাকে একটু ছাড় দিতেই তুমি মাথার উপর উঠে যাচ্ছ। কলেজে হেঁটে আয়রাকে একবার জিজ্ঞেস করে দেখো, তখন পরে এসে আমার পায়ে পড়বে। তুই মনে হয় আমাকে চিনিস না, সমস্যা নেই, আসছি তো সবে মাত্র, একদিন জেনে যাবি আস্তে আস্তে। ওই তোমরা থামবে? তিতলি চলো এখান থেকে, সবাই দেখছে। নেক্সট টাইম তোকে যেন আমার সামনেও না দেখি। বাপরে, ও যেভাবে হুমকি দিচ্ছে শুনে তো আমারই ভয় হচ্ছে। আস্তে না আস্তে ধমক দেওয়া শুরু করলো, পরে কি করে কে জানে। আমি তিতলিকে কোনো রকম টেনে টুনে ওখান থেকে নিয়ে আসলাম। আড্ডায় যেতে সবাই আমার দিকে তাকিয়ে ভূত দেখার মতো অবাক হয়ে আছে। রিয়া মুখ বাঁকা করে অন্যদিকে তাকিয়ে আছে, বড্ড অভিমানী কুত্তিটা। তিতলি ওরা হচ্ছে আমার বন্ধু, রিফাত, রিহান, রায়হান। আর অন্যদিকে তাকিয়ে আছে, ওকে তো চিনই। আর বন্ধু, তোরা কাল পরিচয় হতে চেয়েছিলি না, নে এখন পরিচয় হ। তিতলি আমার পাশে এসে বসলো। হাই, আমি রিফাত, আপনি? আমি তিতলি ভাইয়া, স্যার তো একটু আগে পরিচয় করাই দিল। ও সরি আপু। রিফাতের দিকে তাকিয়ে দেখি ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এখন বুঝ শালা, ওই দিন আমার কেমন লাগছিল। মামা, তুই গাড়ি নিবি আমাদের বললি না কেন? আর এত টাকা পাইলি কই? তোদেরকে আমাকে দেখে ফকিনি মনে হয়? শালা, এতদিন তো ফৈন্যের মতো মনে হতো, এখন একটু বড়লোক ছেলেদের মতো লাগছে। দূর তোর মাথা শালা, আমি আগের যে আয়ান এখনো সে আয়ান, পার্থক্য কোথায়? ভাই, এমন টাইট ফিটিং কাপড় চোপড় পরে বডি দেখায় যদি হাঁটিস, আমার পিচ্ছিটাও তোর পিছনে লেগে যাবে। তুই না পারলে আমাকে দিয়ে দিস। শ্রেয়া তো দেখতে মাশাআল্লাহ। আমি শ্রেয়ার একটু প্রশংসা করতেই পেটে অনুভব করলাম ছোটখাটো একটা খামচি পড়েছে। ভাই, এতদিন পর একটা গার্লফ্রেন্ড হইলো, ওইটার দিকে নজর দিস না। এর মধ্যে শ্রেয়া চলে আসলো। আমাকে নিয়ে কি বলছেন আপনারা? আর আয়ান ভাইয়া, আপনাকে দেখতে পুরাই আগুন লাগছে আজ। ধন্যবাদ, তোমার বান্ধবী পছন্দ হলেই হলো। ও, আজ আপনাকে দেখলে পুরাই পাগল হয়ে যাবে। তাই নাকি? আপনি এত কিউট, আমি আগে খেয়ালই করিনি। শ্রেয়ার কথা শুনে রিহান জোরে কাশি দিয়ে উঠলো।
তোমার তো বয়ফ্রেন্ড আছে, কিউট হয়েও কোনো কাজে আসলো না। আপনি রাজি থাকলে বলেন, আপনার বন্ধুর সাথে এক্ষুনি ব্রেকআপ করছি। আমি তো রাজি, তুমি ব্রেকআপ করে নাও। আমার কথা শুনে হা করে তাকিয়ে রইল। সত্যি ভাইয়া? তুমি তো ভাই ডাকতেছো, তাহলে কেমনে হবে? সবাই আমার কথা শুনে হেসে দিল। অনেক মজা হয়েছে, এখন আমাদের তারা আছে, তোরা বস। কই যাবি? তোরে বলা যাবে না। রিহান শ্রেয়াকে নিয়ে সাইডে কেটে পড়ল। তিতলি, তোমার ক্লাস নেই আজকে? আছে, তবে আরো 20 মিনিটের মতো হাতে সময় আছে। ও, গতকালকে তিতলির সাথে যে মেয়েটা ছিল ওর আমাদের দেখে সামনে আসলো। স্যার, ওর নাম নূপুর। কালকে ওর সাথে অনেক গল্প করছি, এরপরে আমরা ভালো বন্ধু হয়ে গেছি। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? আমি আপনার জুনিয়র, যেহেতু তুমি করে বলতে পারেন। সমস্যা নাই। এরপর আরো কিছুক্ষণ থেকে তিতলি নূপুরের সাথে চলে গেল। এদিকে রিয়া মোবাইল নিয়ে ব্যস্ত, মনে হয় বয়ফ্রেন্ডের সাথে মেসেজ করতেছে। দোস্ত, চল বাইক নিয়ে ঘুরে আসি কোনো পার্ক থেকে। এই সময় পার্কে যাওয়া ঠিক হবে? সব ঠিক হবে, চল আমরা 4 জনে ঘুরে আসি। তোর যা, আমি যাব না। কথাটা মোবাইলের দিকে তাকিয়ে বলছে। আমার সাথে এখনো পর্যন্ত একটা কথাও বলেনি। রিহান ও তো নাই, ওকে না নিলে পরে যদি রাগ করে। দূর হাল্লা, হাফ লেডিস, ওরে 1000 বার ফোন দিলেও এখন আর আসবে না। এখন চেক করে দেখ, কোনো চিপাই গিয়ে কাঁধে মাথা রেখে গল্প করছে। তাহলে ওর চ্যাপ্টার বাদ দে। বসে না থেকে চল। 3 জনে বসা থেকে উঠলাম। রিয়ার দিকে তাকিয়ে দেখে ও ওখানেই গেড়ে বসে আছে, আমাদের দিকে তাকাচ্ছেও না। ওই মুটকি, তুই যাবি না? না, আমার ভালো লাগছে না। তোর যা। রিফাত, তোরা সামনে হাঁট, আমি ওকে সাথে নিয়ে আসছি। তোদের দুজনে পাগলামি দেখে আমরা নিজেরাও পাগল হয়ে যাব মনে হয়। চুপ কর হালা। ওরা দুজন যেতে আমি রিয়ার সামনে কান ধরে বসলাম। ওর কোনো কর্ণপাত নাই আমার দিকে। ভালো করে চেয়ে দেখি বসে বসে ফেসবুকে গল্প পড়ছে। আমি ওর হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে নিলাম। কি করলি এটা? দেখছিস না গল্প পড়ছি? আমার থেকে গল্প বেশি হয়ে গেছে নাকি, তাই নিয়ে ফেললাম মোবাইল। তোর থেকে অনেক বেশি মূল্যবান গল্প। কি বললি কুত্তি? আমার থেকে গল্প বেশি তোর জন্য? রাগ করছিস নাকি জানো? সরি, এদের কান ধরতেছি। কান ধরে দাঁড়িয়ে আছি, ম্যাডামের রাগ কোনোভাবে কমছে না। এখান থেকে যা, তোর এসব ঢং ভালো লাগছে না। সরি বললাম তো, এবারের মতো মাফ করে দে। এখন ওর, তোকে নিয়ে ঘুরতে যাব। আমি যাব না, তোর ইচ্ছে হলে তুই যা। ওট কুত্তি, তোকে ছাড়া একা কিভাবে ঘুরবো? যা তো, বক বক করিস না এখানে। এসব প্যাসাল ভালো লাগছে না। আমি ওর কথা শুনে কিছু চুপসে গেলাম। এত রেগে গেছে, কেমনে যে রাগ ভাঙাই মাথায় ধরছে না। এখন নতুন নতুন বয়ফ্রেন্ড হইছে, আমাদের সাথে আর যাবি? ভালোই তো, আমিও যাব না। ক্লাসে গেলাম আমি। ওর ওখান থেকে উঠে বাইকের কাছে আসলাম। এসে দেখি রিহানও আসছে, সাথে রিয়ার বান্ধবীটা আছে। কি রে, রিয়া আসলো না যে? সবার এখন নতুন গার্লফ্রেন্ড, নতুন বয়ফ্রেন্ড হইতেছে। আমাদের সাথে তাদের যাই নাকি, তাই হয়তো আসছে না। আমাকে বলছিস কেন? তোরা দুজন সবসময় এত ঝগড়া করিস কেন? ভাই, আমি কিছু করি নাই। হ্যাঁ, তুই তো দুধে ধোয়া তুলসী পাতা, কিছুই জানিস না, করিস না। ভাজা মাছ উল্টেও খেতে জানিস না। কি করছি ওটা বল। এত কথা না বলে চল তো, দেরি হয়ে যাচ্ছে। ওই রুহি, তুই কই যাস? রিয়া খেয়াল করলো ওর বান্ধবী রুহিও যাচ্ছে। তোর ওকে নিয়ে এত চিন্তা করতে হবে না, গাড়িতে উঠে বস সবাই। বাপরে, সবার একটা একটা হয়ে গেছে, আমারটা কবে হবে? তুই শালা আজীবন সিঙ্গেল থাকবি, আমি দোয়া করে দিলাম। রিয়ার কথা শুনে সবাই হেসে উঠলো। রায়হানের পিছনে রুহি উঠলো, রিফাতের পেছনে রিহান, আমার পেছনে রিয়া বসলো। সবাই গাড়ি টান দিয়ে সামনে চলে গেল। রিয়া বসার হাবভাব দেখে একটু আনইজি লাগছে। বলছি, একটু গ্যাপ রেখে বসলে ভালো হইতো না? আমি এরকমই বসবো, না হলে বল নেমে যাই। আচ্ছা সরি, তোর যেমন ইচ্ছা হয় তেমন করেই বস। আমি গাড়ি চালাচ্ছিলাম, রিয়া পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ওর চুলগুলো মুখে এসে পড়তেছে। ওর চুলের গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি। সামনে রিফাত, রিহান, এর পেছনে রায়হান, রুহি, ওদের পেছনে আমরা। তুই গাড়ি নিছিস, আমাকে জিজ্ঞেস করলি না কেন? হঠাৎ করে নিয়ে ফেলছি। হঠাৎ করে কে নিতে বলছে তোকে? আচ্ছা, গাড়ি থেকে নেমে যা ইচ্ছা শাস্তি দিস, এখন চুপ করে বস। গাড়িতে বসে কথা বলতে পারি না আমি। সবাই একসাথে একটা পার্কে ঢুকলাম, খুবই নিরিবিলি। ভেতরে দেখি জোড়া জোড়া অনেক কাপল হাত ধরে হাঁটাহাঁটি করছে। কলেজ টাইম এসে সবাই যে যার মতো সাথী নিয়ে ঘুরতেছে। আমরা এসে কিছু হালকা নাস্তা করলাম। তোরা বস, আমরা একটু ঘুরে আসি ওদিক থেকে। শালা, তুই নিজের সেফটির জন্য আমাদের এখানে নিয়ে আসলি? সত্যি বলতে ওটাই, ঠিক করে কথা বলার জন্য সময়ও পাচ্ছিলাম না, তাই এখানে নিয়ে আসলাম তোদের সহ। শালা, তোর এমন চিন্তা থাকলে তো আমি কখনো আসতাম না।
আমার পিচ্চিটারে নিয়ে আসা উচিত ছিল। কুত্তা, তুই এখন সবার প্রেম পীড়িত দেখে এখন চলে মর, এটাই তো শাস্তি। চল জানু, ওর এখানে বসুক, আমি আর তুই একটু নিম গাছের হাওয়া খেয়ে আসি। তোরা কই যাচ্ছিস? বস, সবাই মিলে আড্ডা দেই। না, চল আয়ান ওইদিকে। আমরাও কি করব? চল ঘুরে ঘুরে সবার রোমান্স দেখি। রিয়া আর আমি একটা নিম গাছের নিচে এসে বসলাম। অবশ্য পার্ক কর্তৃপক্ষ আগে থেকে বসার জায়গা করে দিয়েছে। আমাদের পেছনে গাছের আড়ালে একটা কাপল বসছিল। ছেলেটা মেয়েটার কোলে মাথা রেখে শুয়ে আছে, আর মেয়েটা মাথার চুলে বিলি কেটে দিচ্ছে। কি এক রোমান্টিক সিন! আমি হাঁ করে ওদের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতেছি, কখন যে আমার একটা গার্লফ্রেন্ড হবে। তার কোলে ওভাবে শুয়ে হাজারখানিক রঙিন স্বপ্ন বুনবো, ডজনখানিক বাচ্চা পয়দা করার প্ল্যান করব, কোথায় গিয়ে হানিমুন করলে ভালো হবে। ইস, মনে মনে ভাবতে ভাবতে কেমন যেন পুরো শরীর শিরশির করে উঠলো। এমন সময় রিয়া কোমরে হাত দিল। ওর এমন আচরণে বসা থেকে লাফ দিয়ে উঠলাম। কি করতেছিস? তোকে না বলছি কোমরে হাত দিবি না? ছেলে মানুষের এত সুশুরি থাকলে চলে নাকি? আর ওইদিকে হা করে তাকিয়েছিলি, লজ্জা করে না অন্যের প্রেম দেখতে? দেখছি কই, আমি তো শিখছি। আলতো করে ওর দিকে তাকিয়ে চোখ টিপ দিলাম। কুত্তা, তোর শিখতে হলে আমার কাছে আসবি, আমি শিখিয়ে দিব। তোর থেকে শিখার চেয়ে অনভিজ্ঞ থাকাই ভালো। দাঁড়িয়ে না থেকে কাছে এসে বস। এমন ব্যাঙের মতো লাফিয়ে ওইদিকে গেলি কেন? তুই যে পরিমাণ লুচু, তোর কাছে বসতে ভয় করে। আমি আস্তে করে গিয়ে ওর থেকে দুহাত গ্যাপ রেখে বসলাম। এত দূরে বসলি কেন? এমনি লজ্জা করছে আমার। কুত্তা, মজা করিস? ওর নিচে থেকে হাত ধরে টেনে নিয়ে বসালো ওর দিকে। ধন্যবাদ কুত্তি, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এতদিন পরে ধন্যবাদ দিলি? এটা দিছি আজ থেকে আরো 2 মাস আগে। তোর কিন্তু পছন্দ আছে বটে, আরো কয়েকটা চুজ করে দিস তো। আমি নিজেকে ডিসাইড করতে পারি না, তুই তো জানিস। পারবো না আমি, তোর এই লুতুপুতু বাড়িওয়ালাকে নিয়ে যা। আরে ওর কথা বাদ দে, ও এখনো পিচ্ছি। তুই যাবি কিনা ওটা বল। কি বললি? ওই মেয়ে পিচ্ছি? আমার চোখে তো পিচ্ছি লাগে। তোর মতো ছেলেকে ও মিনিটে হজম করে নিবে। ও কোন দিক দিয়ে পিচ্ছি হলো? আমি খাওয়ার পাত্র নাকি, খেয়ে হজম করে ফেলবে? আমার তো এক্ষুনি খেয়ে দিতে ইচ্ছে করছে। ও কথাটা বলে মিটপিট করে হাসছে। ওই মাথা ঠিক আছে? কি সব আবল তাবল বলছো? তোর সাথে বসা যাবে না। আর চল ওদের কাছে যাই। আরে না, একটু বস না, আমি তোকে আরেকটু দেখি। আমি উঠে যেতে ও হাত ধরে আবার বসিয়ে দিল। কি দেখবি আমাকে? প্রতিদিনই তো দেখিস। উফ না, আজকে না তোকে পুরাই আমার প্রিন্সের মতো লাগছে। গালে হাত দিয়ে অবাক চোখে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। প্রিন্সটা কে আবার? যাকে এতদিন আমার করে পুষে রেখেছি, আমার ইচ্ছে মতো বড় করে তুলেছি, সেই প্রিন্সের মতো লাগতেছে। ইচ্ছে তো করছে এক্ষুনি আমার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেই। ও গালে হাত দিয়ে কি সব বলে যাচ্ছে। মনে তো হচ্ছে ও বাস্তবে নাই, হয়তো স্বপ্নের রাজ্যে পাড়ি জমিয়েছে। ও নিজের মতো করে সব গড়গড় করে বলে যাচ্ছে। আমি নিঃশব্দে হা করে ও সব কথা শ্রবণ করছি। তা কি সেই স্বপ্ন? আমি একটু মজা করে কথাটা বলতে গিয়ে সব খেল্লা পথে গেছে। ও নিজেকে ঠিক করে নড়ে চড়ে বসলো। আমার আবার কিসের স্বপ্ন? দিনের বেলা কেউ স্বপ্ন দেখে? তুইও না দিন দিন পাগল হয়ে যাচ্ছিস। এখন তো পাগল আমি হব, সেটা আগে থেকে জানতাম। দেখি হাত সরা, তোর কোলে একটু মাথা রাখি। ওই পেছনের কাপলদের মতো মাথায় বিলি কেটে দে। আমি ওর হাতটি সরিয়ে নিজে থেকে ওর কোলে শুয়ে পড়লাম। কুত্তা, ওরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি আর তুই ওদের মতো নাকি? এত কিছু শুনে আমার লাভ নাই, যেটা বলছি ওটা কর। আমার বয়ফ্রেন্ড যদি দেখে কি হবে জানিস? তোকে মেরে ভূত বানিয়ে দেবে। সে দেখা যাবে পরে। আর তুই থাকতে আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত দিতে পারছে? কখনো না। তুই তো আমার একটা মাত্র বেস্টু। আচ্ছা, যদি না থাকি তখন কি হবে? তুই আবার কোথায় যাবি? আমি কি সারা জীবন তোর কাছে থেকে যাব নাকি? একদিন তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। তোরা মেয়েরা এত বিয়ে বিয়ে করিস কেন? মাথায় বিয়ে ছাড়া আর কিছু ঘুরে না? ধুর! আমি শোয়া থেকে উঠতে চাইলেও উঠতে পারলাম না। ওই কুত্তা, নিজে থেকে শুয়েছিস ভালো, এখন আমি না চাওয়া অব্দি উঠতে পারবি না। তোর জোর সবসময় শুধু আমার সাথেই চলে। আমি যখন থাকবো না তখন এসব মিস করবি, তখন হাজার চাইলেও আর পারবি না। তোর এমন আচমকা কথা শুনে বুকটা কেমন যেন ধুপধুপ করে আওয়াজ করতে লাগলো। ভয়ে ভেতরে রাতটা যে আস্তে আস্তে শীতল হয়ে যাচ্ছে। ওর জন্য এমন মনে হয় কেন? আমি রিয়ার দিকে তাকিয়ে ভাবছি। এমন সময় রিয়া তার মাথা কিছুটা নুয়ে ঠুক করে ঠোঁটে চুমু খেলো। ওর আচমকা এমন ভাব কাণ্ড দেখে তড়িঘড়ি করে উঠে বসলাম, প্রশ্নসূচক মুখ করে। কি হলো এটা? কি দিছি দেখিসনি? আরেকটা দিব নাকি? না জানার ভান করে সাথে কিছুটা অপরাধবোধ মনে হচ্ছে দেখে বলে উঠলাম, দিন দিন তুই ফাজিল হয়ে যাচ্ছিস। তোর বয়ফ্রেন্ড থাকতে এসব ভালো না।
আমার কথা শুনে রিয়া কিছুটা তেলে বেগুনে জ্বলে উঠল। না পারছে এখনই চিবিয়ে খেতে। ভালো খারাপ আমি বুঝবো, তোরা তো চিন্তা করতে হবে না, এত নাকামি করিস না, আমি জানি তোরও ভালো লাগছে। আমি তো রিয়ার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলাম। ভাবতেছি মেয়েটা কি করে জানলো আমার ভালো লাগছে। কালো জাদুটা তো জানে নাকি কে জানে। জিজ্ঞেসও তো করা হয়নি, কখনো জানবো কেমনে। সে আর যাই হোক, একটু একটু চিন্তার ভান করে, চিন্তা আমি না করে কে করবে। চুমুটা তো আমাকে দিছিস। এই কুত্তা শোন, এত বক বক করবি না, আমার ভালো লাগছে তাই খাইছি, তাতে তোর কি? বাপরে, আমি তো ওর কথা শুনে ইয়া বড় চোখ করে ওর দিকে দেখলাম। ভালো লাগছে বলে এমন পাবলিক প্লেসে চুমু দিবে? ওপস, ভাবতে শরীরটা কেমন জানি করে উঠছে। আশেপাশে লোকজন দেখছে কিনা কে জানে। আমি মোটেও তোর মতো লুইচ্ছা না। এতই যদি ইচ্ছে হয় তো বিয়ে করে নে, সম্পর্ক হালাল হবে, যখন যা ইচ্ছে হয় দিতে পারবি। সিরিয়াস তুই? আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, ভাবছি মেয়েটা এই কথা শুনে এত খুশি হলো কেন। আর ওকে কথাটা বলে ভুল করলাম না তো? পরে যদি কিছু মনে করে কি হবে। মনে এক বুক সাহস নিয়ে বললাম, মজা করব কেন, তোর মতো এত কিউট পরি আমার বউ হলে তো আমি পুরাই ধন্য। আমার কথা শুনে রিয়া খুশিতে গদগদ হয়ে, তাহলে চল আজকে আম্মুকে রাজি করাবি, এরপর দুজনে কাজে অফিসে প্রথম এক ধাপ এগিয়ে যাব। আন্টি আমার মতো বেকার, অনাথ, আশ্রয়হীন, অচেনা একটা ছেলেকে কখনো তার মেয়ের হাতে তুলে দিবে? শোন, আম্মু তোকে নিজের ছেলের থেকে বেশি ভালোবাসে, আমি গ্যারান্টি দিতে পারি। তুই গিয়ে আম্মুকে বুঝিয়ে বলবি, আম্মু না হয় আপুকে বুঝাবে। ওর কথা শুনে কিছুটা জটিল মনে হলো। পরে ভাবলাম প্রেম করে বিয়ে করতে গেলে তো জটিলতা একটু আছেই। আন্টি যদি না করে তখন কি করব? না মানলে দুজনে গিয়ে কাজে অফিস থেকে বিয়ে করে নেব। এরপর তুই একটা পিচ্ছি আয়ান এনে দিস আমাকে, নাতের মুখ দেখলে তখন মেনে নিবে। আমি ওর কথা শুনে শুয়া থেকে উঠে নড়ে চড়ে বসলাম। মেয়ে বলে কি পালিয়ে বিয়ে করবে, তার আবার পিচ্ছি আয়ানও লাগবে? আমি কই পাবো পিচ্ছি আয়ান? এসব ভাবতে ভাবতে জিজ্ঞেস করে ফেললাম, পিচ্ছি আয়ান পাবো কোত্থেকে? আমার কথা শুনে রিয়া কিছুটা আমার দিকে আসলো, কানটা আস্তে করে টেনে ধরে, ন্যাকা সাজিস না, এত বড় দামড়া একটা ছেলে হয়ে এখনো না জানলে তোকে আমি বাসর ঘরে চিপিয়ে খাবো। তাহলে বাসর ঘরে যাবই না, তুই থাক একা একা, আমি চাই। আম্মুর কাছে কখন যাবি? আমি ওর কথাটা একটু মজার ছলে নিলাম এমন ভাব করে। আন্টির কাছে যাব কেন, পারবো না এসব, লজ্জা করে আমার। ওরে আমার লজ্জাবতী রে, সোনা চাঁদ, কুত্তা ফাজিল, এখান থেকে গিয়ে যাবে, না মানলে আমি তোর রুমেই থাকবো। তোর বয়ফ্রেন্ড আছে, ওরে নিয়ে বাসর কর যা, আমাকে দিয়ে এসব হবে না। আজ রাতে যদি আম্মুর কাছে না যাস তাহলে আমাকে চিরতরে হারাবি, কুত্তা, মনে থাকে যেন। তোর বয়ফ্রেন্ডটার কি হবে পরে? আমার পাল্টা প্রশ্ন শুনে চোখ লাল করে তাকাচ্ছে। এরপর হেসে শান্ত স্বরে বলে উঠল, দ্বিতীয়বার এই প্রশ্ন করবি না, বিয়ের পরে এই প্রশ্নের উত্তর পাবি, তার আগে না। রিয়ার কথা শুনে মন কিছুটা খারাপ হয়ে উঠলো। কি এমন দোষ হবে যদি ছেলেটাকে বলে দেই এই মেয়ের মাথায় এত প্যাচ, ইচ্ছে করে একটা বাড়ি দিয়ে সব প্যাচ ছুটাই দেই। মনে মনে রাগ করলেও হালকা হালকা মুচকি এসে, আচ্ছা বাবা যাব, তুই এখন ওঠ, যেতে তো হবে, অনেকক্ষণ হয়েছে আসছি। আর একটু বস না, তোর কাঁধে মাথা রাখি। শালি উল্টাপাল্টা কথা বলে আসছে কাঁধে মাথা রাখতে। এক মুহূর্ত দেরি না করে আমি ওর সামনে থেকে উঠে হাঁটা ধরলাম। অবশ্য পেছনে রিয়াও আসছে। আমি এদিক ওদিক খুঁজে রিফাতকে দেখতে ওকে চিৎকর দিয়ে কাছে আনলাম। ও আস্তে আস্তে বকাবকি শুরু হয়ে গেল। এতক্ষণ স্বামী স্ত্রীর মতো কোথায় চিপ পেয়েছিলি তোরা? তোরা ভালো করে খুঁজলে ঠিকই পেয়ে যেতি, এমন অকর্মা চোখ রেখে কি করবি? হাসপাতালে গিয়ে বিক্রি করে দে। তুই তো আজ তো খাটাস একটা, আমাদের খোঁজার কি আছে? পার্কে এত মেয়ে থাকতে ওদের পিছে না পড়বি, আমাদের পেছনে কি? তোর মতো নাকি সবাই? তুই তো লুইচ্চা, সারাক্ষণ ছেলেদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস। কি বললি তুই? আমি রিয়া রিফাতের চুল টেনে ধরলো। রিফাতের অবস্থা দেখে হাসি পাচ্ছে। আমি ওদের ঝগড়া দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। রিয়ার দিকে পলক্ষীন ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। ও ঝগড়া করলে এত যে কিউট লাগে তা বলার বাইরে। নাকের ডগা টকটকে লাল হয়ে আছে, মুখে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের স্রোত বইছে, চুলগুলো কপাল এসে পড়ছে। ঘামে সিক্ত মুখে কিছু চুল লেপ্টে আছে। কিছুটা উসখুস করার কারণে মাঝে মাঝে হাত দিয়ে মুখ থেকে চুলগুলো সরিয়ে দিতে চাইছে। চুলগুলো বড্ড ফাজিল, বারংবার মুখে এসে পড়ছে। এক প্রকার রিফাতের ধাক্কায় বাস্তবে ফিরে আসলাম। কি শুরু করলি ভাই? এইভাবে কি দেখছিস ওকে? জীবনে এই প্রথম ওর সামনে আসলি বুঝি? রিফাতের এমন কথা শুনে বোবা হয়ে গেলাম। মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না, মাথা চুলকাচ্ছি। কি বলবো ওকে? রিয়ার দিকে তাকিয়ে দেখি ও নিচের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে।
পেতনি আমাকে লজ্জায় ফেলে এখন খুব হাসা হচ্ছে না? সময় আমারও আসবে পেতনি। মনে মনে এক সমুদ্র সমান গালি দিলাম। ওর দিকে কই তাকালাম? আমি তো তোদের ঝগড়া দেখতেছি। ভাই আমি জানি কি দেখছিলি, লোকাতে হবে না আর। এখন চল, ভালো লাগছে না এখানে। এত তাড়াতাড়ি গিয়ে কি করবি? তোর পিচ্ছির জন্য মন টিকছে না মনে হয়। আহারে বেচারা। কিছু সময় সবাই একসাথে হাঁটলাম। এরপর সবাই আবার রিটার্ন কলেজে গিয়ে ভেতরে ঢুকলাম না। ঘড়ির কাঁটা লক্ষ্য করতে বুঝলাম দুপুর ঠিক 12টা ছুঁই ছুঁই। রিয়া পেছনে আষ্টে বৃষ্টে জড়িয়ে ধরছিল। রাস্তা দিয়ে আসার সময় এক প্রকার সবাই হা করে তাকিয়েছিল। আমার মাথায় হেলমেট থাকতেও কেমন জানি লজ্জা লাগছিল। সব বাধা বিপত্তি শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। সারাদিন হাঁটাহাঁটি করতে করতে এসির হাওয়া গায়ে লাগতে শরীর একটু অলস হয়ে আসছে। কাপড় চোপড় পাল্টে শুয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। চোখ ডলতে ডলতে মোবাইলের দিকে তাকিয়ে দেখি একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। বরাবরের মতো মোবাইলটা পাশে রেখে কম্বলটা আবার টেনে নিলাম একটু। অজানা নাম্বার থেকে কল আসলে ধরতে ইচ্ছে করে না। বেশিরভাগ সময় পরিচিত ছাড়া তেমন কেউ ফোন দেয় না। ঘাড় ঘুরিয়ে চোখ বন্ধ করতে আবার মোবাইল বেজে উঠলো। কি মনে করে যেন ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি শরীফ, তুমি চিনবে না, তবে একটা জরুরি কথা বলার জন্য ফোন দিছিলাম। বলে ফেলুন, শুনতেছি আমি। কথাটা খুব জরুরি, তাই বলছিলাম কি সামনাসামনি বললে ভালো হতো। ভাই ঘুম পাচ্ছে খুব, কি বলবেন বলেন, আর না হলে রাখছি। আরে আয়ান, কথাটা জরুরি আর তোমাকে খুব দরকার। কোথায় আছো ওটা বলো, আমি নিজে আসবো। ও আচ্ছা, যাই হোক, বিকেল 5টার দিকে সোনারগাঁও রেস্তোরাঁর সামনে থাকবো। আপনি চাইলে ওখানে আসতে পারেন। ওকে। মোবাইলটা পাশে রেখে ঘুমাতে যাব, অমনি চোখ পড়লো মোবাইলে। এখন বাজে 3টা 30, সময় আছে 1.5 ঘন্টা। কম্বল টান দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। 4টা 30-এর দিকে ঘড়ির আওয়াজে ঘুম ভাঙলো। হালকা ফ্রেশ হয়ে শার্ট জড়িয়ে নিচে নামলাম। গাড়িটা নিয়ে সোনারগাঁও রেস্তোরাঁয় চলে গেলাম। এইখানে বেশ জবরদস্ত খাবার রান্না করে এরা। দুপুরে তেমন একটা খাইনি, তাই ক্ষুধাও কিছুটা আছে। ব্যাস হালকা করে কিছু অর্ডার করলাম। ততক্ষণে বসে বসে মোবাইল চালাই। বেশ কদিন যাবৎ ফ্রিল্যান্সিং এ ভালো জমছে না, তাই ভাবছি অন্য কিছু করতে হবে। সারাদিন বসে খেয়ে শরীর ম্যাচ ম্যাচ করতেছে, তাই শরীরটা যদি নিজের কাজে নাড়াই খারাপ হয় না। বাড়ি গিয়ে কিছু একটা ভাবতে হবে। ছোটবেলায় শখ ছিল সেনাবাহিনী হওয়ার, বড় হতে হতে কেন জানি ভুলে গেছি। পড়ালেখা কিছুটা শেষ দিকের পথে। কিছু সময় অপেক্ষা করতে খাবার এসে গেল। এদিক সেদিক না তাকিয়ে ঘপা ঘপ খেয়ে শেষ করলাম। টিস্যু দিয়ে হাত মুখ পরিষ্কার করে বের হতে যাব, এমন সময় চেয়ার টেনে অচেনা লোক একটা বসলো। আমি উঠে যেতে, আরে বসেন ভাই, আমি আপনার সাথে কথা বলতে আসছি। আমি লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম বয়স আনুমানিক 45-50 হবে। বসতে যখন বলল তাই ভদ্রতার খাতিরে আবার বসে পড়লাম। কথাটা তুমি কিভাবে নেবে জানি না, তবে আমার একজন সাঁতার প্রতিযোগী দরকার, তাই তোমার কাছে আসা। আমি লোকটার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বেটা বলে কি? আপনি ভুল জায়গায় আসছেন। আমি কোনো সুইমার বা অ্যাথলেটও না। আমি জেনে শুনে তোমার কাছে আসছি। ও তাহলে বলেন কি করতে পারি আপনার জন্য? সামনের 30 তারিখ একটা সাঁতার প্রতিযোগিতা আছে ঢাকায়। আমি চাই তুমিও সেখানে যোগ দাও। না ভাই, আমাকে দিয়ে এসব হবে না, দুঃখিত। আপনি অন্য কাউকে খুঁজে দেখুন। আমি চেয়ার ছেড়ে উঠে চলে আসতে যাব, এমন সময় তিনি হাত টেনে ধরলেন। এমন সুযোগ আর পাবে না। আর শুনো, ঢাকায় যে চ্যাম্পিয়ন হবে তাকে ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়া হবে। এখন তোমার ইচ্ছে। ধন্যবাদ বলার জন্য, তবে আমার মনে হয় না আমাকে দিয়ে ওসব হবে। মনে সাহস রাখো, আর আমার কথা যদি ভালো মনে হয় কাল ঠিক 10টার দিকে আমার দেয়া লোকেশনে চলে যেও। ঠিক আছে ভাই, তবে আমার একটু তাড়া আছে এখন। আমি নাস্তার বিল পরিশোধ করতে গেলে ওনারা বলল শরীফ ভাই দিয়ে দিচ্ছে। কি আর করা, বাইক নিয়ে আবার বাড়ি চলে আসলাম। তিতলিদের বাসায় যেতে হবে। মেয়েটা যে পরিমাণ প্যারার মধ্যে রাখে, কোন দিন কি করে বসে একমাত্র উপরওয়ালা জানে। বাইকটা রেখে একটু বিশ্রাম নিয়ে তিতলিদের বাসায় গেলাম। 2-1বার কলিং বেল দেওয়ার সাথে সাথে কিচেন হেল্পার এসে দরজা খুলে দিল। আমি গিয়ে টেবিলে বসলাম। 2 মিনিট 5 মিনিট পাক্কা আধা ঘন্টা পর তিতলি আসলো। দেখে তো পুরো ভয় পেয়ে যাচ্ছি, চোখে মুখে রক্ত ঝরছে। হাতটা মুচড়িয়ে মুচড়িয়ে আমার কাছে আসলো, এসে চেয়ার একটা টেনে আমার সামনে বসলো। কলেজ থেকে কোথায় গেছেন আজ? আসলে অনেকদিন ঘোরা হয়নি তো, তাই সবাই মিলে একটু ঘুরতে গেছি। সবাই মানে কে? সাথে ওই রিয়া নাকি টিয়া ও ছিল নাকি? আমার ফ্রেন্ড সার্কেলে সবাই গেছে। তাহলে আজ খুব মজা নিছিস না রিয়ার সাথে? এতক্ষণ তো ঠিক ছিল, আবার তুই করতেছো কেন? যেটা জিজ্ঞেস করছি ওটা বল। না মানে মজা নেব কিভাবে? ও তো আমার ফ্রেন্ড। তোকে আমার বিশ্বাস হয় না। আর মেয়েটাও গায়ে পড়া অভ্যাস। কিছু করিসনি তো আবার? ফালতু বকবক বাদ দাও, বই বের করো।
আমার মুখ থেকে বই বের করার কথা শুনে ও যেন রাগে ফেটে পড়ল। চেয়ার থেকে উঠে এসে আমার গলা চেপে ধরলো। মেয়েটার এত সাহস কই থেকে আসছে কে জানে। প্রায়ই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কোনো রকম সারিয়ে মেরে ফেলার শখ হয়েছে নাকি? এমন জোরে কেউ গলা চেপে ধরে? তোকে আমি আজ মেরেই ফেলবো। ওই মেয়ের সাথে যেতে বারণ করছি না? আমার কথা না শোনার ফল আজ তোকে ভোগ করতে হবে। ও চেয়ারের উপর উঠে জোর জবরদস্তি করতে লাগলো। গলাটা এমন জোরে চেপে ধরছে মনে হচ্ছে এখনই মরে যাব। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। এমন সময় চেয়ারে উল্টে ধপাস করে মাটিতে পড়ে গেলাম। মাথায় ব্যথা পেয়ে আহ করে উঠলাম। তিতলি বুকের উপর শুয়ে আছে। মনে মনে ভাবছি মেয়েটা একটু বেশি করে ফেলতেছে। যা হয়েছে অনেক, কাল থেকে আর আসবো না এখানে। পড়ার গোষ্ঠী কিলাই। প্রতিদিন এসব ভালো লাগছে না। রিয়া যদি এই অবস্থায় দেখে নির্ঘাত খুন করে ফেলবে। এদিকে তিতলি বুকে শুয়ে আছে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে নিঃশব্দে কান্না করছে। ওর চোখের পানিতে শার্টের কিছু অংশ ভিজে যায়। আমি ঠান্ডা অনুভব করতে ওর দিকে তাকিয়ে দেখি কান্না করছে। কান্না দেখে একটু মায়া হলো। হইছে, অনেক কান্না করছো, এখন ওঠো। আন্টি এসে দেখলে খারাপ ভাববে। আমি চাই খারাপ হোক। ছাড়ো এখন, আমি উঠবো। ছাড়বো না, তোর যা ইচ্ছে কর। দূর ছাড়ো তো, ভালো লাগে এসব। কাল থেকে আর আসবো না। বললাম তো ছাড়বো না। আমি জোর করে ছাড়িয়ে উঠে গেলাম। উঠে মাথার পেছনে হাত দিয়ে কিছুটা ব্যথা অনুভব করলাম। এর মধ্যে তিতলি এসে আবার জড়িয়ে ধরলো। মাথায় রক্ত উঠে গেল। এখন যদি কিছু না বলি পরে সমস্যা হয়ে যাবে। অনেক ছাড়ানোর চেষ্টা করে ও না পেরে বিরক্ত হয়ে ছাড়িয়ে নিয়ে ঠাস করে চড় দিলাম। আমার থাপ্পড়কে তিতলি তাল সামলাতে না পেরে দূরে গিয়ে ছিটকে পড়লো। এমন সময় আন্টি আঙ্কেল দরজা খুলে রুমে প্রবেশ করলো। তিতলির কপাল বেয়ে রক্ত ঝরছে। তাদের চেহারা দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। কি বলে না কি বলে, কি জবাব দিব তাদের? মুহূর্তে কেমন যেন নিজেকে এই স্ট্যাচু মনে হলো। আমি হাঁ করে তাকিয়ে আছি। আন্টি গিয়ে তিতলির মাথাটা কোলে তুলে নিল। রক্ত পড়া জায়গাটা ভালো করে দেখলো। বেশি ক্ষত না হলেও রক্ত ঝরছে। আন্টি দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। সামান্যতম ডেটল নিয়ে রক্ত পরিষ্কার করে ওখানে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করার সাথে সাথে আঙ্কেল এসে আমার কলার পাকড়ে ধরলো। তোর সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? তোকে তো মনে করেছিলাম ভালো, এই জন্য আমার মেয়েকে তোর কাছে পড়তে দিছি। আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত তুলিনি, সেই জায়গায় তুই আমার মেয়ের গায়ে হাত তুললি। তোকে আমি জেলে নিয়ে গিয়ে বুঝাবো, দাঁড়া। আঙ্কেলের দিকে কোনো আলোকপাত না করে আমি তিতলির দিকে তাকিয়ে আছি। আমি এমনটা না করলেও হতো। কেন এত রাগ হলো তখন খেয়ালই করিনি। নিচের দিকে তাকিয়ে আছে। এদিকে আঙ্কেল মোবাইল নিয়ে অফিসে ফোন দিবে। এমন সময় আন্টি গিয়ে আঙ্কেলকে আটকালো। আচ্ছা দাঁড়াও, ছেলেটা বুঝতে পারেনি এমন হয়ে যাবে, বাদ দাও। তুই ঠিক আছে। আর আয়ান, তুমি এখন আসো। আঙ্কেল শার্টের কলার ছাড়তেই আমি তিতলির কাছে গেলাম। হাঁটু কেড়ে বসে, তিতলি আসলে আমি বুঝতে পারিনি তুমি এমন ব্যথা পাবে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। আমার দিকে তাকাচ্ছে না দেখে আঙ্কেল এগিয়ে এসে আমাকে টান দিয়ে ওর সামনে থেকে তুললো। আজ এই মুহূর্তে তুই আমার বাড়ি ছেড়ে দিবি। আর শোন, আমার মেয়ের সামনে তো দূরে কথা, আমার চোখেও যেন আর না পড়িস। যেদিন দেখবো সোজা জেলে পুরে দেব। উনি ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। বেলকনিতে দাঁড়িয়ে গনগনের দিকে তাকিয়ে ভাবছি সামান্য ভুল হয়ে গেছে। তার জন্য এই 3-4 মাসে যতটা সম্মান অর্জন করেছি আজ তা নিমিষে শেষ। কে বা জানতো এমন দুর্ঘটনা ঘটবে। নিজেকে নিজের কাছে ছোট মনে হচ্ছে। আকাশটা আজ কালো মেঘে ঢেকে গেছে। মনটাও কেমন যেন অন্ধকারে ছুঁয়ে গেছে। আসাদ সাহেব তো বলেই দিয়েছে বাড়ি ছাড়তে ওনার স্ত্রী রাবেয়া বেগম আর তিতলি মুখ দিয়ে টু শব্দ বের করেনি। আর এমনিতেও নিজেকে ছোট মনে হচ্ছে। তিতলির চোখের সামনে না পড়াই বেটার অপশন। এক জায়গায় বেশি দিন স্থায়ী হওয়া হয়তো কপালে লিখিত নাই। রুমে গিয়ে সব কাপড় চোপড় একটা ব্যাগে নিলাম। রুমে আরো যা কিছু আছে সবকিছু প্যাকেট করলাম। মনে মনে ভাবছি তিতলির চোখে পড়ার আগে গেলেই ভালো। আমি হালকা একটা ব্যাগ পিঠে ঝুলিয়ে নিলাম। সময় যদি হয় পরে এসে বাকিগুলো নিব। রুম থেকে বের হতে যাব, অমনি রিয়া পথ আটকে দাঁড়ালো। কোথায় যাস সেই রাতের বেলা? আর পেছনে ব্যাগে কি? আমি না একটা ভুল করে ফেলছি, এখন তার মাসুল দিতে হচ্ছে। শুরু থেকে সব ওকে খুলে বললাম। কি করব এখন? আমার এখানে এক মুহূর্ত আর থাকতে ইচ্ছে হচ্ছে না। সমস্যা নাই, তুই একটু দাঁড়া, আমি আসছি। রিয়া ও রুমে গিয়ে দেখি হাতে করে এক গাদা চাবি নিয়ে আসলো। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। ভাবছি এতগুলো কিসের চাবি? এইগুলো নে আর সোজা আমাদের বাড়ি চলে যা। তুই তো চিনিসই কোথায় আমাদের বাড়ি। থাক, আমি ম্যানেজ করে নিব। আর একা একটা ছেলে তা কেমন একটা দেখায় না, বাদ দে। কুত্তা কিসের একা? এখন গিয়ে কোনো রকমে রাত পার কর, সকাল সকাল আমি আসবো। না, আমি রিহানের বাসায় যাচ্ছি, ওখানে আরো আরামে থাকতে পারবো। রাগ তুলিস না, যেটা বলছি ওটা কর। এখন যা, খেয়ে নিস কিছু।
আচ্ছা জানো, ধন্যবাদ, অনেক বড় সাহায্য করলি। গেলাম আমি এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, বাইকটা বের করে চলে গেলাম রিয়াদের বাসায়। বাড়িটা তেমন একটা বড় না, অনেক পুরনো, আর এখানে একটু লোকজন কম। বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করতে শরীরটা কেমন করে উঠলো। কোথায় আসলাম কে জানে। দিনের বেলা অনেক সুন্দর ওদের বাড়ি, তবে রাতে কখনো থাকি নাই, এই জন্য একটু ভয় লাগছে। মোবাইল ফ্ল্যাশলাইট অন করে সামনের একটা রুমে গেলাম। ব্যাগটা রেখে পেছনের রুমে গিয়ে পুরো ঘরের বিদ্যুৎ চালু করলাম। এরপর আবার রুমে এসে পাকা লাইট চালু করতে তখন প্রাণ ফিরে আসলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ধপ করে বিছানার উপর শুয়ে পড়লাম। মোবাইলটা চালু করে রিয়াকে একটা ফোন দিলাম, কিন্তু ঢুকলো না, ওয়েটিং বলতেছে। তাই আর বিরক্ত না করে গেঞ্জিটা খুলে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে উঠতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখে তিতলি। এদিক ওদিক তাকাচ্ছি, আমি কই? না, আমি তো রিয়াদের বাসায় আছি। ও আসলো কেমনে? আমি এখানে জানলই বা কেমনে? হা করে ওর দিকে তাকিয়ে এসব ভাবতেছি। তিতলি আমার দিকে একটু করে তাকিয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরলো। কালকের ঘটনা মনে পড়তে আর কিছু বলার সাহস পেলাম না। ওকে বুকের থেকে সরাবো এটাও পারছি না, বারবার কালকের কথা মনে পড়তেছে। তিতলি, কালকের জন্য আসলে সরি, আমি বুঝতে পারি নাই তুমি এত ব্যথা পাবে। আমার দিকেও তাকিয়েও দেখছো না, আগের মতো শুয়ে আছে, মাথাটা বুকে রাখছে। ওই জায়গায় কিছুটা গরম অনুভব করলাম। কি হয়েছে তা দেখার জন্য কপালে হাত দিতে দেখি ওর গায়ে জ্বর। জ্বরে পুরো শরীর গরম হয়ে গেছে। কাটা জায়গার ইনফেকশনের কারণে জ্বর উঠে গেছে। কালকে যদি নিজেকে একটু কন্ট্রোল করতাম তাহলে এত কিছু হতো না। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। তোমার তো শরীরে তো অনেক জ্বর, এই অবস্থায় এখানে আসছো কেন? এবার দেখি কথা বলছে না, চুপ করে শুয়ে আছে। হাতের আঙুলে বুকের লোমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একবার ধরছে, আবার ছাড়ছে। মনে মনে একটু হাসছি। কি পরিমাণ অভিমান করছে একমাত্র উপরওয়ালাই জানে। সকালে আসার সময় ওষুধ খাইছো নাকি? আর এখানে আমি, ওটা জানলে কেমনে? বুকের লোমগুলো জোরে খামচি দিয়ে ধরলো। আচ্ছা সরি, আর কিছু জিজ্ঞেস করবো না, ছাড়ো। বুকে ব্যথা হচ্ছে। কি এক বিপদে পড়লাম, কোনটাকে ছেড়ে কোনটাকে ধরবো। ওই মেয়ে তো আমার পিছে আঠার মতো লেগে আছে। ওর প্রতি আমার তেমন কোনো টান অনুভব হয় না। কেমনে বুঝাই ওকে? রিয়া যদি এই অবস্থায় দেখে সত্যি সত্যি কথা বলে ছেড়ে দিবে। বিয়ের কথা তো দূরে, ওর কাছেও ঘেঁষতে দিবে না। অর্ধনগ্ন অবস্থায় একটা মেয়ে নিয়ে শুয়ে আছি, অথচ তার প্রতি আমার তেমন কোনো ফিলিংস আসে না। রিয়া হয়তো সব দেখছে বা জানে, কারণ ও ছাড়া তো এই বাড়ির খবর তেমন কেউ জানে না। নিজে নিজে বড্ড আফসোস হচ্ছে ওর প্রতি। আমি যাকে চাই ওর হয়েও হতে পারছি না। মাঝখানে এই বাড়িওয়ালি আমার জীবনটাকে তেজপাতা করে তুললো। কিছু বলতেও মন চাচ্ছে না। জ্বরে মেয়েটার শরীর পুড়ে যাচ্ছে। হঠাৎ অনুভব করলাম ও কাঁপছে। শরীরের উত্তাপ যেন বেড়েই চলেছে। তিতলি, একটু ছাড়ো, আমি এখানে কোনো ওষুধ পাই কিনা দেখি। না, আপনি শুয়ে থাকলে আমার জ্বর ভালো হয়ে যাবে। ব্যাপারটা এমন না, আমি যাবো আর আসবো, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। তাহলে কালকে পালিয়ে আসছেন কেন? তোমার আব্বু বলেছে তার জন্য। আব্বু বললে কি সব করবেন? আপনি একটা ভিতর ডিম। হয়তো। এখন ছাড়ো, আমি পানি আর একটা কাপড় নিয়ে আসি। কোথাও যেতে হবে না, আপনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন, তাতেই আমার জ্বর চলে যাবে। তোমার মাথা ছাড়ো। আমি ওর থেকে নিজেকে ছাড়িয়ে রেখা আন্টির রুমে গেলাম। উনি বৃদ্ধ মানুষ, হয়তো থাকতেও পারে ওটা ভেবে ওনার রুমে গেলাম। ওষুধের বক্স টেনে দেখি এক পাতা নাপা এক্সট্রা আছে, সাথে আরো কিছু ওষুধ আছে, তবে ওগুলো ওনার। আমি ওটা নিলাম। এক গ্লাস পানি নিয়ে তিতলির কাছে আসলাম। ওর দিকে তাকিয়ে দেখি ওর পুরো শরীর থরথর করে কাঁপছে। গায়ে একটা কম্বল আছে। ও এরপরও ওর কাঁপুনি দেখে মাথাটা চক্কর দিয়ে উঠলো। আমি তাড়াতাড়ি ওকে উঠিয়ে কোনো রকম ওষুধ খাওয়াই দিলাম। ওর মুখের দিকে তাকিয়ে দেখি পুরো মুখ লাল হয়ে আছে, চোখ খুলতে পারছে না। আমি ওকে ছেড়ে দিয়ে কিচেনে গিয়ে পাটি করে পানি নিয়ে আসলাম, সাথে একটা কাপড়ও নিলাম। এরপর ওটা ভিজিয়ে ভিজিয়ে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা মতো জলপট্টি দিলাম। আমার ওসব ভালো লাগছে না, প্লিজ আপনি আমার কাছে আসুন। একটু চুপ করে থাকো, এক্ষুনি জ্বর সেরে যাবে ইনশাল্লাহ। আমি আর পারছি না, আপনি শুবেন নাকি আমি চলে যাব? তিতলি চিৎকার করে কথাটা বলে উঠলো। জ্বরের বেগে ওর মাথাটা এমনি গরম হয়ে আছে, তাই চুপটি করে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়তে আবার বুকের উপর চলে আসলো। 4 হাত পায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আমিও আর না পেরে 2 হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে ডান পাশে কাত হয়ে গেলাম। তিতলি ওর পা আমার গায়ের উপর তুলে দিয়ে মুখখানা বুকে রেখে চুপ করে শুয়ে আছে। ওর গরম নিঃশ্বাস বুকে পড়তেছে। ছোট আওয়াজ করে বলতেছে, আরো শক্ত করে জড়িয়ে ধরুন না, আমি আর পারছি না সহ্য করতে, প্লিজ। এক প্রকার কান্না করে দিল। আমি দায়ী ওর এসবের জন্য। নিজেকে নিজে ধিক্কার জানাচ্ছি। কবে থেকে মেয়েদের গায়ে হাত ওঠার অভ্যাস হয়েছে? কই, বাড়িতে তো এমন কোনো শিক্ষা দেয়নি। তাহলে
তিতলির বাবাই জায়গায় আমার বাবা থাকলে তাহলে নিশ্চিত আমাকে হাসপাতালে থাকতে হতো। তিতলিকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো, পাশ থেকে মোবাইলটা বের করে দেখি 12টা বেজে গেছে। দরজায় চোখ যেতে দেখি রিয়া, ওর চোখ দিয়ে অশ্রু ঝড়ের মতো পড়তেছে। থামার কোনো নামগন্ধ নেই। পরিচিত চোখ জোড়াগুলো আজ বড্ড অসহায়তা দেখাচ্ছে। চেনা জানা চোখগুলোর মধ্যে আজ সামান্যতম ভালোবাসা খুঁজে পাচ্ছি না, আছে শুধু একরাশ ঘৃণা। চোখ দুটো লাল বর্ণ ধারণ করছে, হয়তো অনেক সময় ধরে কান্না করছে। আমি উঠে ওর কান্না মুছে দিয়ে বুকে টেনে নিব। আজ হয়তো সেই অধিকারটুকু হারিয়ে ফেলছি। এই মুহূর্তে কি করা দরকার তা মস্তিষ্কে যেন আসছেই না। আমি ওর দিকে ভালো করে লক্ষ্য করতে বুকের মধ্যে অজানা এক স্মৃতি যেন বারবার হানা দিচ্ছে। ঢাকায় পা রাখার পর যে আমার এক সমুদ্র বিষাক্ত অতীতের কথা জেনেও কাছে টেনে নিয়েছিল, আজ সেই রিয়াকে খুঁজতে কষ্ট হয়ে যাচ্ছে। বাড়ি থেকে বের হয়ে কোথায় যাব ঠিক জানি না। বন্ধুদের সাথে ঘুরতে তেমন একটা ভালো লাগতো না। লম্বা সফর করতে কেমন যেন খুব বিরক্ত বোধ করতাম। সবাই এসব নিয়ে নানা রকম ঠাট্টা হাসাহাসি করত। আমি কারো কথায় কান দিতাম না। আমার একটাই কথা, দূরে কোথাও ঘুরতে হলে তাদের মধ্যে আমি নামক ব্যক্তি নাই। আব্বু আম্মু তেমন একটা কোথাও যেতে দিত না, তবে ওনারা যদি কোথাও যায় তাহলে তাদের সাথে যাওয়ার জন্য কোনো বারণ নাই। বাবা মায়ের সাথে ঘুরতে যাওয়া আর না যাওয়া সেম কথা। সেই সুবাদে তেমন একটা কোথাও যাওয়া হয়নি চট্টগ্রাম ছাড়া। কাঁধে একটা ব্যাগ, ওটার মধ্যে সামান্য কিছু কাপড় ছাড়া তেমন কিছু নাই। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাসের সিটে বসে পড়লাম। মাথার উপর দিয়ে অনেক চাপ গেছে, মাথাটাও বেশ যন্ত্রণা করছে। একটু একটু চোখ বন্ধ হয়ে আসছে। বাসের হেল্পারের আওয়াজে চোখ খুললাম। সাথে সাথে ছেলেটা বলে উঠল, কি ভাই, যাবেন না? সেই কখন থেকে ডাকছি। দুঃখিত ভাই, শুনি নাই। এখন কোথায়? ঢাকা এসে গেছি নাকি? চোখে দেখেন না ভাই, বাইরে চোখ বুলিয়ে দেখেন। আমি তো ভাই এই প্রথম ঢাকায় আসলাম, তেমন একটা চিনিও না জানিও না। সমস্যা নাই, এখন নামেন আপনি। আপনার গন্তব্যে এসে পৌঁছে গেছেন। ও, গাড়ি থেকে নেমে একটা দোকানে ঢুকলাম। ওখান থেকে ভরপুর নাস্তা করলাম। তৎক্ষণাৎ খেয়াল করলাম সবাই ব্যস্ত জিনিসপত্র গুছাইতে। মোবাইলটা প্যান্টের পকেট থেকে বের করে দেখলাম রাত 11টা ছুঁই ছুঁই। খাওয়ার বিলটা পে করে বাইরে বের হলাম। কোন দিকে যাব ঠিক বুঝে উঠতে পারছি না। সর্বপ্রথম থাকার ব্যবস্থা তো করতে হবে, এরপরে না হয় অন্য চিন্তা। আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম। উদ্দেশ্য যেভাবে হোক একটা রুম ম্যানেজ করা। মাথার উপর মস্ত বড় বড় দালান দাঁড়িয়ে আছে। রাস্তার আশেপাশে ধীরে ধীরে লোকজন কমতে শুরু করছে। দোকান বাড়ি সবকিছু ধীরে ধীরে বন্ধ হতে শুরু করছে। কিছু কিছু আবার খোলাও আছে। চাঁদের আলোয় হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। বাড়ি থাকতে আব্বুর একটাই আদেশ, রাত 10টার আগে ঘরে যেন এসে হাজির থাকে। বাড়িতে কি হয়েছিল, কেনই বা এখানে আসলাম, ওসব মনে উঠতে রাস্তার পাশে ফুটপাতের উপর হাঁটু মুড়ে বসলাম। মাথার উপর ল্যাম্পপোস্ট, পাশে 2টা কুকুর গাছের আড়ালে আরামে ঘুমাচ্ছে। হাতে ঘড়ির আওয়াজে চোখ পড়লো নিচের দিকে। রাত 12টা 30 বাজে। হাত থেকে ঘড়িটা খুলে ডাস্টবিনে ফেলে দিলাম। যার জন্য এত সব তার স্মৃতি আগলে রেখে কি বা হবে। কিছু সময় বসে আবার ব্যাগটা নিয়ে হাঁটা ধরলাম। কিছু দূর যেতে চোখ পড়লো কিছু মেয়ে আমার দিকে আসছে। ওদের ঠিক পেছনে একটা ক্লাব, হয়তো ওখান থেকে আসছে। আমি আশেপাশে ভালোভাবে লক্ষ্য করলাম, তেমন একটা মানুষও নাই। আমি এক প্রকার ভয়ে ভয়ে ওদের কাছে গেলাম। আমি ওদের সামনে যেতে এক মেয়ে হঠাৎ বলে উঠলো, আপনি আমাদের পথ আটকে দাঁড়ালেন কেন? আসলে আপনাদের একটু হেল্প লাগতো, যদি করেন তাহলে অনেক বড় উপকার হবে। ওরা 3 জন সবার দিকে লক্ষ্য করে দেখলাম। সবগুলোকে দেখে মনে মনে বড় আফসোস হচ্ছে, এমন করে মেকআপ করছে। কি আর বলবো, সবগুলো যেন ময়দার গোডাউন, পুরাই খালি করে বিয়ে খেতে গেছে। ওরা একজন আরেকজনের দিকে তাকে ওদের মধ্যে একজন বলে উঠলো, এত রাতে কিসের হেল্প? আর আমরা অনেক ক্লান্ত। আপনি আর কাউকে খুঁজে পান কিনা দেখেন, আমাদের পথ ছাড়েন। আপনারা ভুল বুঝতেছেন। এত রাতে আমার যাওয়ার মতো তেমন একটা জায়গাও নেই, তাই আপনাদের কাছে আসা। ঢাকায় নতুন নাকি? আজই আসলাম। ও আচ্ছা, আপনার এখন থাকার জায়গা দরকার, এটাই তো? ও, আপনি ঠিক জায়গায় এসে পৌঁছেছেন। এখন থেকে আপনি আরো 10 মিনিট হেঁটে সামনে গেলে আপনি 3 তলা একটা বাড়ি দেখতে পাবেন। ওটা একটা বয়েজ হোস্টেল। আপনার আর এদিক ওদিক তেমন ঘুরতেও হবে না, সামনে দারোয়ানও আছে, আপনি চাইলে ওখানে উঠতে পারেন। ধন্যবাদ এত বড় একটা উপকার করার জন্য। আপনার নাম কি জানতে পারি? আমি নাম জিজ্ঞেস করতেই পাশে থেকে একজন নাক ছিটকে বলে উঠলো, ওই রিয়া, চল তো। এসব রাস্তার ছেলেপেলেদের সাথে কথা বলে সময় নষ্ট করিস না। বসতে দিলে শুতে চায়, চল তো। হনহন করে সব করা চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। তবে রিয়া মেয়েটা একটু ভালো তো বটেই, অনেক শান্তভাবে কথা বলছিল, দেখতে অনেক মায়াবীও। ওই মেয়ের চোখে ধনী গরিব সবার জন্য এক সমুদ্র ভালোবাসা দেখতে পেলাম। আর পাশে যেগুলো ছিল সবগুলো এক একটা আস্ত পেতনি। নতুন ঢাকায় আসলাম, তোর একটু সাহায্য করবি তা না, ওই দুটো আরো চেত দেখায়। দেখতে দেখতে রিয়া মেয়েটা চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। প্রথম দেখা যে রিয়াকে দেখেছি, আজ সেই রিয়াকে দেখছি না।
আর তার চেহারায় ভিন্নতা দেখা দিয়েছে। হঠাৎ দুজনে চোখাচোখি হতেই তিতলিকে সরিয়ে উঠতে যাব, এমন সময় তিতলি রীতিমতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমি উঠতে চেয়েও পারলাম না। শরীর থেকে এক ফোঁটা জ্বর কমছে বলে মনে হয় না। রিয়া আমার দিকে কিছু সময় তাকিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিগুলো মুছে চলে যেতে লাগলো। থামাতে চেয়েও যেন আজ বলতে পারছি। কিছুটা হাই হতাশ করে শুয়ে রইলাম। তিতলি জ্বরের বেগে কাঁপছিল। মনে মনে ভাবলাম তিতলির আম্মুকে ফোন দিয়ে বলবো নাকি, কি করা দরকার এই মুহূর্তে। আমি মোবাইলটা হাতে নিয়ে কল দিব। ওই সময় আন্টি নিজেই ফোন দিল। কেমন আছো বাবা? রাগ করে তোমার আঙ্কেল না হয় একটু বকা দিয়েছে তাই বলে চলে যাবে নাকি? তেমন কিছু না আন্টি, আমার একা ভালো লাগছিল না, তাই একটু বন্ধুদের বাসায় আসছি। মিথ্যে বলতে হবে না, আমি জানি তুমি কোথায় আছো। তিতলি কোথায় এখন? কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমি কোথায় উনি জানে মানে? আমি আসার পর কিছু হয়েছে নাকি ওখানে? কে জানে, হলেও হইতে পারে। আমার বুকের উপর শুয়ে আছে, এমন বললে নির্ঘাত খারাপ কিছু মনে করবে। হাজার হলেও উনি তো তিতলির মা, তাই একটু ভদ্রতার খাতিরে ছোট করে বললাম আমার সাথে আছে। আমার মেয়েটা বড্ড পাগলি বাবা, একটু দেখে রেখো। আর আমি তোমাদের জন্য রান্না করছি, যেখানেই থাকবো তোমরা দুপুরে যেন আমার বাড়িতে দেখি। জি। কথা শেষ করে পাশে মোবাইলটা রাখলাম। মনে মনে ভাবতেছে আমি আসার পর কি হয়েছিল ওখানে। তিতলি বাবার রাগের সামনে কিছু না বললেও আমি চলে আসার কিছু সময় পর ফ্রেশ হয়ে আমার রুমের দিকে আসে। এসেই দেখে আমি নাই। গ্যারেজে গিয়ে দেখে গাড়ি নাই। আবার দৌড়ে রুমে আসে। ভালোভাবে খেয়াল করে দেখলো তেমন কাপড় চোপড়ও নাই। এবার ওর মাথায় যেন বাজ পড়লো। ফ্লোরে হাঁটু গেড়ে কান্না জোরে দিল। নিজের রাগ খুব সামলাতে না পেরে নিজের রুমে গিয়ে এক এক করে সবকিছু ভাঙচুর করতে লাগলো। এদিকে ওর আওয়াজ শুনে রাবেয়া বেগম দ্রুত পায়ে রুমে এসে দেখেন তারই মেয়ে রুমের সবকিছু ভেঙে রুমের অবস্থা নাজেহাল করে দিয়েছে। উনি এক প্রকার তাড়াহুড়ো করে গিয়ে মেয়ের হাত ধরে ফেলেন। এরপর জিজ্ঞেস করেন, কি হয়েছে মা? এমন করছিস কেন, আমাকে বল। ওর মাকে দেখে তিতলির যেন আরো রাগ বেড়ে গেল। সে ছুটার জন্য জোরাজোরি করতে লাগলো। এমন করিস না আমার লক্ষ্মী মা, আমায় বল না কি হয়েছে। তিতলি এবার হাত ঝাড়ি মেরে চিৎকার দিয়ে বলে উঠল, তোমাদের কথায় চলে গিয়েছে মা। এই কথা বলে আবার কান্নায় মেতে উঠল। মেয়ের মুখ থেকে আয়ান না শুনে এক প্রকার থ মেরে দাঁড়িয়ে গেলেন, যাকে কিনা একটু আগে তারা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওই ছেলের জন্য তার মেয়ে কান্না করছে, ওটা ভেবে উনি কিছুটা শিউরে ওঠেন। মেয়ের দুই পাশে কাঁধে হাত দিয়ে বলল, ওই ছেলে চলে গেছে তাদের তোর কি? তোর জন্যই তোকে একটু আগে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিতলি কান্না অবস্থায় দাঁত মুখ খিচে চিৎকার করে বলে, আমি তোমাদের বলছি নাকি তাকে তাড়িয়ে দিতে? মা, আমি ওনাকে খুব ভালোবেসে ফেলছি। ওনাকে না পেলে আমি সত্যিই মরে যাব। প্লিজ মা, ওনাকে এনে দাও না। তিতলি কান্না করতে করতে কথাগুলো বলল। এক পর্যায়ে তার মায়ের হাত ধরে সে শক্তিগুলো বলল। এদিকে রাবেয়া বেগম তিতলির মুখ থেকে এসব কথা শুনে বোকা বনে গেলেন। তার মেয়ে শেষে কিনা এই ছেলের প্রেমে পড়েছে। তুই ওকে ভুলে যা, আমি তোর জন্য এর থেকে ভালো কাউকে এনে দেবো। মা, আমি এত কিছু জানি না। প্লিজ তোমরা ওনাকে আমার করে দাও না। আমি আর কিচ্ছু চাইবো না তোমাদের কাছে। একটু বোঝার চেষ্টা কর মা, ওকে তুই ভালো করে চিনিস না, জানিস না, কিভাবে তোকে ওর হাতে তুলে দেবো বল। তোমার স্বামীকে তুমি থাকো, আমি আমার আয়ানের কাছে গেলাম। এই কথা তিতলি রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। তিতলি কান্না করতে করতে সিঁড়ি বেয়ে নামছিল। এমন সময় রিয়া সামনে পড়ে। পরে তাকে কান্না করতে করতে সবকিছু বুঝিয়ে বলে। সবকিছু শুনে রিয়া তিতলিকে নিয়ে আসে ওদের বাড়ি। আমি তিতলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নিজেই নিজেকে প্রশ্ন করছি, আদতে কাকে ভালোবাসি আমি, রিয়া না তিতলিকে? রিয়া তো ফ্রেন্ড আর তিতলি তো আমার স্টুডেন্ট। দুজনের মধ্যে কাকে চুজ করব? আমি যাকে ভালোবাসি তাকে, নাকি যে আমাকে ভালোবাসে তাকে? তিতলির মাথায় বিলি কাটতে কাটতে এগুলো ভাবছিলাম। এমন সময় দেখি তিতলি একটু নড়ে চড়ে উঠল। বিড়বিড় করে কিছু একটা যেন বলতেছে, ঠিক শুনতে পাচ্ছি না। এই অবস্থায় বাইকে করে নিয়ে যাওয়া যাবে না, তাই একটা সিএনজি নিয়ে ওকে হাসপাতালে নিলাম। ওখানে ডাক্তার ভালোভাবে চেক করে বলে, উনি কাল রাত থেকে মনে হয় তেমন কিছু খায়নি, আর কপালে ছোট এই কাটার ইনফেকশনটার কারণে জ্বর আসছে। আমি ঔষধ লিখে দিচ্ছি, আপনি চাইলে এখান থেকেও সেবা নিতে পারেন, আর না হলে বাড়িতে নিয়ে যেতে পারেন। আমি এই অবস্থায় ওকে বাড়ি নিয়ে যাওয়ার সাহস হয়নি, তাই পুরো বিকেলটা হাসপাতাল থেকে কাটিয়ে দিলাম। রাতের দিকে তিতলি একটু সুস্থ হয়। এদিক ওদিক তাকিয়ে, আমি কোথায়, কই নিয়ে আসছেন আমাকে? শুরু থেকে সবকিছু ওকে বললাম। ও সাথে সাথে বলল বাড়ি চলে যাবে। তাই আর দেরি না করে আমি ওকে নিয়ে বাড়ি চলে গেলাম। সারাটা পথ একটুর জন্য হাত ছাড়িনি, ছাড়লে মনে হয় পালিয়ে যাব। কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে।
ওর দিকে চেয়ে কিছুটা মায়া হতে লাগলো। শত শত ভাবনা এসে মস্তিষ্কে হানা দিচ্ছে। গাড়িতে সম্ভবত 20 মিনিট কিংবা 30 মিনিট ছিলাম। এর মধ্যে গাড়ি তিতলিদের বাড়ির সামনে চলে গেল। তিতলিকে দিয়ে চলে আসতে যাব এমন সময় রাবেয়া বেগম অনুচ্চ স্বরে ডাক দিল। আয়ান। আমি বাধ্য ছেলের মতো ওখানটায় দাঁড়িয়ে গেলাম। এবার রাবেয়া বেগম পাশে এসে দাঁড়ালো। তিতলি তোমার সাথে ছিল নাকি? হুম। ওকে দুর্বল দেখাচ্ছে যে, কি হয়েছে ওর? এখান থেকে যাওয়ার পর ওর জ্বর আসছিল, ওই জন্য। ও আচ্ছা বসো, আমি তোমার আঙ্কেলকে সহ ডাকছি, তোমার জন্য নাস্তা বানিয়ে আনছি। দুঃখিত আন্টি, আজ না, আমার কাজ আছে, একটু যেতে হবে দ্রুত। এখনই তো আসলে, আবার চলে যাবে? আচ্ছা আমি আসছি। তিতলির বাসা থেকে বের হয়ে বন্ধুদের ফোন করে একটা বাসা ম্যানেজ করলাম। পরে এসে সবকিছু নতুন রুমে নিয়ে গেলাম। অবশ্য আঙ্কেল আন্টি অনেকবার বলেছিল, আঙ্কেল তো পায়ে পড়ার মতো অবস্থা। এরপরও আমার মন ওখানে যেতে আর সায় দিচ্ছে না, তাই আর ওখানে গেলাম না। প্রতিদিনের ন্যায় কলেজে যাওয়া আসা করতাম। রিয়া আগের থেকে অনেক পাল্টে গেছে, ঠিকভাবে কথা বলতো না, দূরে দূরে থাকতো। এদিকে তিতলি প্রায় সময় তার সাথেই রাখতো। কোনো মেয়ের দিকে তো ভুলেও তাকানো যেত না। ওর কানে সামান্যতম উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আমার উপর ওই দিন অমাবস্যা শুরু হয়ে যেত। দেখতে দেখতে প্রায় 2 মাস চলে গেছে। এর মধ্যে তিতলির বাবা মা সবাই সম্পর্কটা খুব ইজি ভাবে মেনে নিয়েছে। পরীক্ষাও বেশি দিন নেই। কলেজ থেকে এসে রুমে এসি ছেড়ে শুয়ে পড়লাম। বেশ ক্লান্ত লাগছে আজ। কদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে চারিদিকে শুধু গরম আর গরম। চোখ বন্ধ করে শুয়ে আছি। তবে এই শুয়ে থাকা বেশিক্ষণ স্থায়ী হলো না। তিতলি এসে বুকের উপর শুয়ে পড়লো। এসব প্রতিদিনকার নিয়ম। কিছু বললে রাগে ফেটে পড়ে, তাই চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। কিছু সময় শুয়ে থেকে এবার বলে উঠলো, আমাকে রেখে চলে আসলে কেন? ভালো লাগছে তাই। আসতে না আসতে বাঁকা কথা, কবে ভালো হবে? আমি এখন খারাপ নাকি? খারাপ না, অনেক 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 খারাপ। তো খারাপের কাছে আসছো কেন? ভালোর কাছে যাও। সত্যি চলে যাব? যাও, ধরে রাখছে কে? তুই একটা শয়তান কুত্তা। চলে যাওয়ার পর আমাকে আর কলও দিবি না, মেসেজও দিবি না। বুকে কয়েকটা কিল ঘুষি মেরে ধরপড় করে উঠে যেতে লাগলো। এমন সময় ওর হাত ধরে টান দিয়ে আবার কাছে নিয়ে আসলাম। ছাড় আমাকে, তোর সাথে কথা নাই আমার। এসব তুই তোকারি আগে বন্ধ করো, না হলে বুঝতেই তো পারছো কি করব। বাঁকা চোখে তাকিয়ে কথাটা বলতেই তিতলি এসে চোখে চোখ রেখে বলছিলাম কি বলছিলে? বলি নাই, বলবো যে তো বলো, কি বলবে? আপনাকে রান্না করে খাওয়ানোর মতো তো কেউ নাই। আমাকে রেখে দেন একেবারে, আমি প্রতিদিন মজার মজার রান্না করে খাওয়াবো। খারাপ না, তবে আমার মনে হয় কি জানো, কি? রান্নাটা মনে হয় আমাকেই করতে হবে। তার থেকে ভালো এখন যেমন আছি তেমনই ভালো। তোমার মাথা। শোনো, এত ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারবো না, চলেন বিয়ে করে ফেলি। না, আমি আগে চাকরি বাকরি করি, এরপর না হয় ভাবা যাবে। না, আম্মুকে গিয়ে বলবেন আমি তিতলিকে একেবারের জন্য আমার করে নিতে চাই। আপনারা বিয়ের আয়োজন করেন। তোমার মাথা। তোমার ওই পুলিশ বাবা ডান্ডা নিয়ে দৌড়ানি দিবে। আর চাকরি ছাড়া বিয়ে করলে তোমাকে খাওয়াবো কিভাবে? আমি বেশি খাই নাকি? এইটুকু করেই তো খাই। একটু করে খাও আর বেশি। এখন না, আগে চাকরি জোগাড় করি, তারপর বিয়ে। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি বিয়ে না করেন সোজা ব্রেকআপ। ছাড়েন। আমার থেকে নিজেকে ছাড়িয়ে হন হন করে দরজা পর্যন্ত গিয়ে বিয়ের আগ পর্যন্ত আমার ধারে কাছেও যেন না দেখি, কথাটা মনে থাকে যেন। বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে রইলাম। তবে মনে মনে ভাবলাম, বিয়েটা করে ফেললে মনে হয় খারাপ হয় না, যা হয় পরে দেখা যাবে। আজ তিতলি আর আমার বিয়ে সম্পন্ন হলো। বিয়ের সব আয়োজন তিতলির বাবা মাই করেছে। তবে বিয়ে আগে বড় একটা গিফট দিছে। তিতলিকে আজ ওখানেই নিয়ে গেলাম। বাড়িটা 2 তলা বিশিষ্ট। ডিজাইন, পেইন্ট সব মিলিয়ে ভালোই আছে। রাতে ছাদে বসে বসে ফ্রেন্ডের সাথে বেশ খানিক আড্ডা দিলাম। এবার সবাই মিলে বাসর ঘরে যাওয়ার জন্য জোর করতে লাগলো। আমিও গুটি গুটি পায়ে ওদিকে যাচ্ছি। এমন সময় রিয়া সামনে আসলো। হাতে দেখলাম এক টুকরো কাগজ। বাহ, বাসর ঘরে যাওয়ার জন্য এত তাড়া, সইছে না বুঝি? মুখে হালকা কিছু হাসি রেখে কথাটা বললেও তার কথার ভেতরে কিছু চাপা কষ্ট অনুভব করলাম, যা চাইলেও মোছা যাবে না। আরে এত তাড়া হবে কেন? রিহান বলল তাড়াতাড়ি যাইতে, তাই আর কি। বুঝছি, তবে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। নে, এটা রুমে গিয়ে খুলিস। রিয়া হাতে কাগজটা দিয়ে বুকে ঝাঁপিয়ে পড়লো। আমি চাইলেও ছাড়াতে পারবো না। তার জায়গায় আজ অন্য কারো হয়ে গেছে। তার প্রিয় ব্যক্তিটা অন্য কারো প্রিয়জন হয়ে গেছে। আগের মতো চাইলেও আর নিজের মতো চালানো যাবে না। আগের মতো যখন ইচ্ছে তখন দুষ্টামি করা যাবে না। রিয়ার কান্না একসময় শেষ হলেও চোখ মুখ মুছে আমার দিকে তাকিয়ে, আজ থেকে সবকিছু নিজ দায়িত্বে করে নিবি, ঠিক মতো নিজের কেয়ার করবি, আর তিতলিকে নিয়ে সুখে সংসার করিস। মেয়েটাকে একটুও কষ্ট দিস না।
রিয়া নিজে থেকে ছাড়িয়ে দৌড়ে চলে গেল। আমি কিছু বলবো ওটারও সময় হয়ে ওঠেনি। খামটা হাতে নিয়ে রুমে ঢুকলাম। তিতলির দিকে তাকিয়ে আর একটু বড়সড় ধাক্কা খেলাম। লেহেঙ্গা খুলে পেটিকোট আর ব্লাউজ পরে 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। আমাকে রুমে ঢুকতে দেখে তড়িঘড়ি করে উঠে বসলো। হাতে কাগজ দেখে নিজে টেনে নিল। কি দেখি তো। তিতলি ভালোভাবে নেড়েচেড়ে দেখে বলল, এটা তো একটা টিকিট, আর নামের জায়গায় তো রিয়াপুর নাম। তার মানে রিয়াপু ইউকে যাচ্ছে। এটা বলে বিছানায় আরেক দফা গড়াগড়ি খেলো। আমি তিতলির মুখ থেকে ওসব শুনে রিয়ার কথাগুলোর মানে এতক্ষণ বুঝলাম। চাইলেও হয়তো আর আটকানো যাবে না, কারণ নিজের দোষে আর নিজের অধিকার খুইয়ে দিয়েছি। এদিকে তিতলি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে টেনে বিছানায় ফেললো। এবার রিয়ার থেকে ধ্যান জ্ঞান সরে তিতলির দিকে উঠলো। কি ব্যাপার, তোমার লেহেঙ্গা কই? ওটা অনেক গরম, তাই খুলে রেখে দিছি। খোলার কথা আমার, তুমি খুলছো কেন? যাও আবার পরে আসো। ওহো, একদমই না। এসব বাজে বাজে কথা ছাড়ো, চলো শুরু করি। কি শুরু করতাম? আমার কথা শুনে মুখটা কিছুটা কাছে এনে, ওই যে আর কি। ইয়েটা আবার কি? দূর, বুঝো না, এত কিছু ভেঙে বলা যায়? চুপচাপ শুয়ে থাকো, কোনো ইয়ে হবে না। একদম আনরোমান্টিক তুমি। যাও, কথা নাই তোমার সাথে। নেক্সটে কিছুর জন্য ডাকবে না। কানের সামনে এসে ধিক্কার করে বুঝেছো বলে চিৎকার দিয়ে উঠে আমি তাড়াতাড়ি মুখ চেপে ধরলাম। কে কি মনে করবে বাইরে এমন আওয়াজ গেলে? আমি রোমান্টিক না আনরোমান্টিক তার নামাজের পর বুঝাবো। আগে চলো দুজনে নামাজ পড়ে নেই।